সপ্তাহখানেক পর আবির এক সপ্তাহ ধরে নিরবিচ্ছিন্নভাবে নেহার থেকে নেওয়া কল রেকর্ডগুলো শুনছে। প্রথম দিন ভেবেছিল হয়তো এক রাতেই সব দেখে বা শুনে শেষ করতে পারবে, কিন্তু নেহার ল্যাপটপের ফাইলগুলো ছিল পাহাড় সম। ফোল্ডারের পর ফোল্ডার, ডকুমেন্টের পর ডকুমেন্ট, প্রতিটি খোলার সঙ্গে সঙ্গে যেন আবির নতুন এক অন্ধকার জগতে প্রবেশ করছে। সে বলতো নেহা কতটা গোছানো, প্রতিটি ফোন কল রেকর্ড, প্রতিটি বৈঠকের অডিও ক্লিপ, প্রতিটি মেল আলাদা আলাদা করে সংরক্ষণ করে রেখেছে। রাজনীতির ভেতরকার অন্ধকার দুনিয়ায় যেভাবে মানুষ একে অপরকে টেনে নামাতে চায়, ব্ল্যাকমেল করতে চায়, সেসবের জন্য প্রমাণ থাকা দরকার। আর নেহার কাছে প্রমাণের অভাব নেই। একটা ফোল্ডার খুলতেই সে দেখতে পেল ফোন কল রেকর্ড, শত শত অডিও ফাইল, প্রত্যেকটিতে কারো না কারো কণ্ঠস্বর, অদ্ভুত সব আলাপ, দেশের নামজাদা কিছু ব্যবসায়ী, শিল্পপতি, এমনকি মন্ত্রী পর্যন্ত সবার কল আছে। তারা কেউই ঘুষ দিচ্ছে, কেউ নিজের ব্যবসার সুবিধার জন্য অর্থনৈতিক অনুরোধ করছে নেহার কাছে। আবির শোনে সব, এটাও বোঝে যে নেহা কোনো সাধারণ খেলোয়াড় নয়। বাইরে থেকে নেহাকে যতই স্বচ্ছ, নির্দোষ, পরিষ্কার মনে হোক, ভেতরে সে আসলে রাজনীতিরই এক বড় খেলোয়াড়। অন্তত তার সংরক্ষিত এসব কথোপকথন তাই বলছে। তবুও আবির নিজেকে বোঝালো, হয়তো এটাই সিস্টেম। এদেশের রাজনীতিতে যেই প্রবেশ করে তাকেই মানিয়ে নিতে হয়। হয়তো পুরোপুরি দোষ নেহার নয়। কিন্তু দিন যত গড়ায়, ফাইলের ভেতর ঢুকতে ঢুকতে আবির একদিন সবচেয়ে বড় ধাক্কাটা খেল। সে একটা মিটিং রেকর্ড প্লে করে। ফাইলের নাম শুধু সাদামাটা মিটিং 03। স্পিকার থেকে ভেসে এলো তিনজনের কণ্ঠস্বর। প্রথমে নেহার নিজের কণ্ঠ, দ্বিতীয়জন তার বাবা আজহার আহমেদ, আর তৃতীয়জন হলো রাষ্ট্রপতি। তিনি মূলত আলোচনার নেতৃত্ব দিচ্ছিলেন। রাষ্ট্রপতি বলে, নেহা, তুমি আমাদের দলের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। তোমার জনপ্রিয়তাই হলো মূল শক্তি, কিন্তু একটা সমস্যা আছে। দলের অনেকেই তোমার প্রতি সন্তুষ্ট না। তুমি সবাইকে ছাড় দাওনি, তুমি আরও বেটার কিছু করো। নেহার হালকা হাসি শোনা যায়। হাসিটা বিরাট না হলেও যেন ঠান্ডা মাথার ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত দিচ্ছে। নেহা বলে, যেটাই করি সব কারণেই আমার জনপ্রিয়তা বাড়ছে। মানুষ আমাকে বিশ্বাস করছে। স্যার, আমার মাথায় নতুন একটা পরিকল্পনা এসেছে। আমি প্রেম করব প্রকাশ্যে, ম্যাম। সবাই দেখবে, সবাই জানবে। ওনার সাথে আজহার সাহেবও প্রশ্নটা করল নেহাকে। নেহা গম্ভীর কণ্ঠে ব্যাখ্যা করল, মানে খুব সোজা। মানুষের সঙ্গে মানুষের আবেগের যোগ তৈরি করতে হবে। ধরুন কেউ ফুটবল ভালোবাসে, যদি সে দেখে তার নেতা নেত্রী ফুটবল খেলে বা খেলা বোঝে, তাহলে স্বাভাবিকভাবেই একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে তাদের নেত্রী বা নেতার প্রতি। আমাদের দেশের তরুণ প্রজন্মের ট্রেডমার্ক হলো প্রেম। স্কুল, কলেজ, ভার্সিটির প্রায় সবাই প্রেমে জড়ায়, বা অন্তত মনে মনে তারা ফ্যান্টাসি করে। যদি তারা দেখে আমিও তাদের মতো প্রেমে পড়েছি, হাত ধরাধরি করে ঘুরছি, বৃষ্টিতে ভিজছি, আবার প্রেমে ব্যর্থ হয়ে কষ্ট পাচ্ছি, তাহলে তারা আমাকে নিজের মতো ভাববে। তারা আমার প্রতি টান অনুভব করবে। রাষ্ট্রপতি আর আজহার চতুর মানুষ। নেহা ঠিক কি বোঝাতে চেয়েছে তারা সহজেই বুঝে ফেলেছে। এবার আজহার আহমেদ বলেন, চিন্তা করবেন না, এর ফলাফল একটাই হবে, পজিটিভ। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, কারণ আমি যা ভাবছি সে অনুসারে সব হবে। আমি কোনো সাধারণ কারোর সাথে প্রেম করব, ইচ্ছে করে তার সাথে ঘুরবো, সবাই দেখবে আমিও প্রেম করি। এটা নিয়ে যতই পাবলিক কথা বলবে ততই বিষয়টা পজিটিভ হবে। এরপর ছেলেটাকে বাধ্য করব চলে যেতে। তারপর আমি কষ্টের পোস্ট করব। প্রথমে জনপ্রিয়তা, তারপর সিম্প্যাথি নিয়ে আমি থাকবো সবার আলোচনায়। ফলে তখন আমার যে কোনো কাজ তারা সাপোর্ট করবে। বাহ, তোমার প্ল্যান তো দারুণ। নেহার এমন কথা শুনে আবির স্থির হয়ে গেল, যেন শরীরের ভেতর থেকে সব শক্তি বের হয়ে গেল এক মুহূর্তে। তাহলে নেহার সবই প্রি প্ল্যান ছিল। নেহার সঙ্গে তার দেখা হওয়া, সম্পর্ক তৈরি হওয়া, এমনকি বৃষ্টিতে ভেজা সেই ছবি, সবই নাটক। নেহা কি তবে ইচ্ছে করে এসব করেছে? আবিরের বুক হুহু করে উঠল। তার মাথার ভেতরে শব্দ ঘুরপাক খেতে থাকে। প্রেমটা সত্যি ছিল না, আমি ছিলাম কেবল এক মোহর, এক চাল, একটা প্ল্যানের অংশ, যাকে সহজ ভাষায় বলা হয় ইউজ করা। তার হঠাৎ ইরিনের কথা মনে পড়ে। হাই স্কুলের প্রেম ছিল। ইরিনও তো একইভাবে তার কাছে এসেছিল, বলেছিল পড়াশোনার সাহায্য চাই। আবির ওর জন্য রাত জেগে নোট বানাতো, পড়াতো। শেষে বুঝেছিল সবটাই ছিল স্বার্থের জন্য। ইরিনের দরকার ছিল কেবল তার তৈরি নোটগুলো, আবিরকে নয়। এখন নেহাও তাই করলো। তার রাজনৈতিক ক্যারিয়ার বাড়ানোর জন্য, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আবিরকে ব্যবহার করেছে।
আবিরের চোখ জ্বালা করতে থাকে। নিজেকে নিয়ে আবির গর্বিত, কারণ সে মাফিয়া হওয়া সত্ত্বেও নিজেকে এত বেশি বোকা আর সাধারণ হিসেবে দেখিয়েছে যে তাকেও পাবলিকলি ইউজ করা যায়। কিন্তু এখানেই শেষ নয়। অপরাধ বোধ, সন্দেহ আর ক্ষোভ মিলেমিশে আবিরকে আবারও ফোল্ডার ঘাঁটতে বাধ্য করে। সে ফোন কল রেকর্ডিংয়ের ফোল্ডারে ঢুকে যায়। প্রতিটি ফাইল, তারিখ আর সব সময় দিয়ে সাজানো। সেদিনের তারিখ খুঁজে পেল আবির, যেদিন তাকে আক্রমণ করা হয়েছিল, মানে গুলি করা হয়েছিল। আগের দিনের রাত 11টার কল, বেশিরভাগই সাধারণ দৈর্ঘ্যের, কিন্তু একটি ফাইল তার চোখে পড়ে। সাইজ মাত্র কয়েক কিলোবাইট, দৈর্ঘ্য মাত্র 13 সেকেন্ডের। আবির ফাইলটি প্লে করলো। প্রথমে নীরবতা, তারপর রাষ্ট্রপতি নেহাকে বলে, হ্যাঁ স্যার, স্নাইপার রেডি, অনুমতি দেওয়া আছে। লাইন কেটে গেল তখনই, মানে রেকর্ড শেষ। এটা শোনার পর আবির টেবিল আঁকড়ে ধরে। বুকের ভেতর আগুন জ্বলে উঠল ওর। এটা কোনো সাধারণ কল নয়, এটা স্পষ্ট অনুমতি ছিল। কেউ কিছু করতে চেয়েছিল আর নেহা অনুমতি দিয়েছে কোনো কাজ। আবিরের বুঝতে কষ্ট হলো না আর তার উপর আক্রমণ। তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল নেহার কাছে, কিন্তু নেহা বুঝতেই পারেনি তার উপরে আবিরের লোকেরও নজর ছিল। নাফিস দৌড়ে আসে সেখানে। নেহার প্ল্যানে বাধা হয়। তবে এসব বুঝতেও জানতে পেরে এই মুহূর্তে আবির অনুভব করে যেন তার সমস্ত পৃথিবী ভেঙে পড়েছে তার মাথার উপর। সে বিছানার ড্রয়ার থেকে পিস্তল বের করে নেহার কাছে যাবার সিদ্ধান্ত নেয়, কিন্তু ওর মনে হলো রেগে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, ঠান্ডা মাথায় খেলতে হবে। আবির চেয়ারে বসে রইল দীর্ঘ সময় ধরে। মাথার ভেতর ঝড় বয়ে যাচ্ছে। নেহা আবিরকে সরিয়ে দিয়ে মানুষের কাছে বলতো যে বিরোধী দলের আক্রমণে আমার প্রিয় মানুষ মরেছে। আবির নেহার সবটা বুঝতে পেরে হেসে ফেলেছে। একদিকে নেহার হাসি আর ভালোবাসার দাবি, আর চোখের গভীরতা দেখায় ভালোবাসা বিশাল। অন্যদিকে এই রেকর্ডিং, এই প্রমাণ যেন আবিরকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। কিন্তু কোনটা সত্যি? কিন্তু নেহা কেন এমন করল? হয়তো নেহা তার বাবার চাপে এ কাজ করেছে, নয়তো রাষ্ট্রপতির থেকে রাজনৈতিক কৌশল, যা জোর করে করেছে নেহা। কিন্তু প্রেম, সেটাও কি ছিল ভুয়া? তার হৃদয় ফেটে যাচ্ছে চিন্তায়। নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে। রাগে আবিরের হাত কাঁপতে থাকে। মন জুড়ে একটাই চিন্তা, যে কাজে নেহা তাকে ব্যবহার করেছে সেটাই সে ধ্বংস করবে। সে ল্যাপটপ অন করলো, মনে মনে বলল, আজই সত্য প্রকাশ করব। দেশের মানুষ জানুক নেহার আসল মুখ। সব কিছু আপলোড করব। সে অডিও ফাইলগুলো একে একে ফেসবুকে আপলোড করার জন্য প্রস্তুত করে। আবির যদি এসব কল রেকর্ড পাবলিশ করে, এই ধরনের প্রমাণগুলো যদি বাইরে যায়, নেহার পুরো রাজনৈতিক ইমেজ ভেঙে পড়বে। মানুষ দেখবে যাকে তারা বিশ্বাস করেছিল সে কেবল অভিনয় করেছে সবার সাথে। আবিরের বুকের ভেতর ক্ষোভ আর প্রতিশোধের আগুন জ্বলে ওঠে, কিন্তু মনের গভীরে, খুব গভীরে এক টুকরো কণ্ঠস্বর তখনও ফিসফিস করছিল আবিরের কান পর্যন্ত, আর তা হলো, হয়তো নেহা সত্যি ভালোবাসতো আমাকে, আবার হয়তো সবটাই নয়। ঘরটা একদমই নিস্তব্ধ। জানালার বাইরে রাত গভীর হয়ে এসেছে। টেবিলের উপরে কম্পিউটার মনিটর জ্বলছে। স্ক্রিনে একটি সবুজাভ লাইন ধীরে ধীরে এগোচ্ছে। আপলোডিং 96%, 70%। আবির স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের ভেতর ক্ষোভ আর প্রতিশোধের আগুন জ্বলছে। এতদিন ধরে যে সত্যি লুকিয়েছিল, আজ সে সব ফাঁস করবে। দেশের মানুষ জানবে নেহা কেমন মানুষ। মনে মনে বলছে, যে কাজের জন্য আমাকে ব্যবহার করেছো, আমি সেটা ধ্বংস করে দেব। আমাকে প্রেমের খেলায় পুতুল বানিয়েছো, আমার প্রাণ পর্যন্ত বাজি রেখেছো। না, এবার তোমাকে ছাড়বো না নেহা। স্ক্রিনে লেখা ভেসে উঠল 99% কমপ্লিট। আর মাত্র কয়েক সেকেন্ড, তারপরে অডিও ফাইল সবার কাছে উন্মুক্ত হবে। হঠাৎ স্ক্রিন অদ্ভুতভাবে থমকে গেল। কিবোর্ড সাড়া দিচ্ছে না। আর কয়েক মুহূর্তের মধ্যেই কম্পিউটার হঠাৎ একা একাই রিস্টার্ট নিল। আবির বিস্ময়ে চেয়ে রইল সেদিকে। আপলোড হওয়া ফাইলটা গায়েব। স্ক্রিনে ভেসে উঠল শুধু উইন্ডোজের লোগো। আবার ফোল্ডার খুলে দেখে যে অডিও ক্লিপটা আপলোড হচ্ছিল সেটাই নেই। ঠিক তখনই মোবাইলের স্ক্রিন ঝলমল করে উঠল, মানে কল এসেছে। আর ফোনে একটা নাম ভেসে উঠল, নেহা কলিং। আবিরের বুক ধকধক করে উঠল। এই মেয়ে এখন ফোন দিল কেন? আমি তো ঠিক এই মুহূর্তেই। ঘড়ির দিকে তাকায় আবির। নেহা এই সময়টায় তাই কল করে রোজ। তবে আজ হাত কাঁপছিল আবিরের। অনেকক্ষণ দ্বিধায় ভুগে কল রিসিভ করে। কল ধরার সাথে সাথেই ওপাশ থেকে নেহার শান্ত কণ্ঠস্বর ভেসে এলো, তুমি কি করছিলে আবির? আবির স্তম্ভিত হয়ে যায়। হঠাৎ করে নেহার এমন প্রশ্নে আবির কথা খুঁজে পায় না। তবুও বোকা সাজার ভান করে বলে, মানে কি করব আবার? নেহা কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল,
তুমি কি সত্যিই ভেবেছো আমি জানবো না? দেশের নিরাপত্তা ব্যবস্থা আমার হাতের মুঠোয়। আমার ল্যাপটপ থেকে কেউ ফাইল কপি করবে আর আমি টের পাবো না? তুমি আমাকে এত সহজ ভেবেছো? এই দেশের সব নেটওয়ার্ক আমার আন্ডারে। কি ভাবছিলে তুমি? খুব নরম গলাতে কথা বলে নেহা। আবির চমকে উঠল। এই কণ্ঠস্বর সে আগেও শুনেছে। যখন নেহা কোনো সিদ্ধান্তে অটল থাকে তখনই তার কণ্ঠ এমন হয়। সে খুব শান্তভাবে কথা বলে। আবির কিছু বলতে পারে না, মনে হলো গলা শুকিয়ে গেছে ওর। নেহা আবার বলল, তুমি যদি ভাবো আমার অনুমতি ছাড়া তোমার কম্পিউটার থেকে কিছু অনলাইনে আপলোড করতে পারবে তবে ভুল ভেবেছো। আমি না চাইলে তুমি একটা ফেসবুক স্ট্যাটাসও লিখতে পারবে না আবির। তোমার কি মনে হয় আমি কিছু জানতে পারি না? আবির জানে নেহা যা বলছে মিথ্যে নয়। কয়েক মিনিট আগেই তো সে চোখের সামনে দেখেছে কিভাবে ওর মনিটর থেকে ফাইলটা অদৃশ্য হয়ে গেল। নেহা এবার আরও স্বাভাবিক কণ্ঠে বলল। আবিরের বুকের ভেতর হাহাকার করে উঠল। আবিরের চোখ দুটো কেমন ঝাপসা হতে শুরু করে। যাকে সে এতটা বিশ্বাস ও ভালোবেসেছিল সেই মেন ভিলেন। কিন্তু নেহা, আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম। আমার সব কিছু দিয়ে বিশ্বাস করেছিলাম, পুরোটা দিয়ে ভালোবেসেছিলাম। ওপাশ থেকে নিস্তব্ধতা নেমে আসে। নেহা চুপচাপ বসে আছে। তার মুখের রংটা যেন পাল্টাতে শুরু করেছে। আবিরের জন্য সে অনেক কিছুই করেছে, কিন্তু আবির বুঝে ফেলেছে সেসব লোক দেখানো। কিছু সময় পর নেহা শান্ত গলায় বলল, হ্যাঁ আমি জানি তুমি আমাকে ভালোবাসো, বিশ্বাসও করেছিলে। আমি সেই বিশ্বাস ভেঙেছি আমার নিজের স্বার্থের জন্য। আমি দুঃখিত আবির, সত্যিই দুঃখিত। শুধু একটা সরি? এত কিছুর পর তুমি আমাকে খেলনা বানালে, মৃত্যুর মুখে ঠেলে দিলে, আমার অনুভূতিকে মাটিতে মিশিয়ে দিলে, আর তোমার কাছে শুধু একটা সরি বলার আছে? ব্যাস, আর কিছু বলার নেই? নিজেই সিম্প্যাথি নেবার জন্য তোমার প্রেমিককে পিস্তলের সামনে ঠেলে দিলে, নিজেই তাকে বাঁচানোর নাটক করলে, নাকি মরার জন্য অপেক্ষা করছিলে? তারপর সবার সামনে এসে বলতে আমি দুঃখী, বিরোধী দলের লোকেরা আমার সব কেড়ে নিয়েছে। মানুষ তো আবেগী, সবাই তোমাকে তখন সাপোর্ট করত। বাহ, কি দারুণ খেলাটা সাজিয়েছিলে নেহা। মরলেও লাভ, না মরলেও লাভ তোমারই হয়েছে। ওপাশে নেহা চুপ করে গেল, কোনো সাফাই দিল না আর একধানে আবিরের কথাগুলো শুনছে। আবির আবার বলে, আসলে আমার মা ঠিকই বলেছিল, একজন রাজনীতিক সবসময় রাজনীতিকই থাকে। তারা সব কিছু করতে পারে, মিথ্যে বলতে পারে, অভিনয় করতে পারে। তাদের কখনো বিশ্বাস করা যায় না। তারা বিশ্বাস নিয়ে এমনভাবে খেলবে যেন সেটা সত্য মনে হবে। কারো কিছু হলে তাদের কিছুই আসে যায় না। ওপাশ থেকে হঠাৎ একটা দীর্ঘশ্বাস শোনা গেল। মানে নেহা জোরে একটা শ্বাস নেয়। ফোনের ভেতর দিয়েও আবির টের পেল সেই নিঃশ্বাসের কেমন একটা ক্লান্তি মিশে আছে। নীরবতা ভেঙে নেহা বলল, আমি জানি না তুমি কি করবে আবির, তবে আমার কাছে আমি অপরাধী। যদি তুমি এখনই চাও অডিও ক্লিপটা আপলোড করে দাও, আমি আর বাধা দেব না। যেমনটা তুমি চাও তেমনটাই হবে। সেসব আর লাগবে না আমার। যেটা জানার ছিল সেটা জেনেছি। ভালো থেকো। ও চলে গেলেও তো তোমারই ফায়দা। এই যে আমি যাচ্ছি, এটাই তো তোমার প্ল্যানের অংশ। যাকগে, যা ইচ্ছা করো, নিজের যত্ন নিও। এই বলে লাইন কেটে দেয় আবির। নেহা আর ফোন করার সাহস পায় না। মনে মনে ধরেই নেয় কালকে তার কি হতে যাচ্ছে। আবির সব আপলোড করে দেবে। কিন্তু আবির কিছুক্ষণ কানে ফোনটা ধরে রইল, যেন এখনই আবার নেহার কণ্ঠ ভেসে উঠবে আর সে বলবে, সবটা এমন হবে চাইনি আবির, বাধ্য হয়েছিলাম। কেউ আমাকে জোর করে এসব করতে বাধ্য করেছে। কিন্তু সেই কথা আর এলো না। নেহা কেবল স্বীকার করেছে সে আবিরকে ব্যবহার করেছে, কোনো অজুহাত দেয়নি, কেবল নিজের দোষ মেনে নিয়েছে। আবিরের বুক ভারী হয়ে উঠল, তার চোখ ভিজে উঠল রাগ আর যন্ত্রণায়। একবার মন চাইল ওর আবার ফাইলটা আপলোড করে দিতে, পৃথিবীর সামনে নেহাকে উন্মোচন করে দিতে, কিন্তু হাত মাউসের উপর যেতেই থেমে গেল। মনে হলো নিজের ভেতরের এক অদৃশ্য হাত তাকে থামিয়ে দিচ্ছে। আবির পারল না আপলোড করতে। সে ধীরে ধীরে মাউস সরিয়ে আনলো, ডিলিট বাটনের ওপর দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চাপ দিল। ওর কাছে থাকা নেহার থেকে নেওয়া সব অডিও ক্লিপ ফাইল চিরতরে মুছে দিল সে। মন যেন হাহাকার করে উঠে আবিরের, কিন্তু ভেতরে ভেতরে একটা মিষ্টি কষ্টও বয়ে যাচ্ছে। আর সেটা হলো প্রেমের মানুষকে আমরা ক্ষমা করি, কখনো যুক্তি মানি না, কখনো কখনো অন্যায় মেনে নিই,
কত অযৌক্তিক কাজ করি, থাক সে ভালো থাকুক, মাফ করে দিলাম। আবির চেয়ারে হেলান দিয়ে বসে। মানুষের হৃদয় আর রাজনীতির খেলার নিয়ম এক নয়। রাজনীতি যেখানে স্বার্থ দেখে, মানুষ সেখানে অনুভূতি খোঁজে। নেহা তার স্বার্থের জন্য যা করেছে, আবির তার হৃদয়ের জন্য সেই অপরাধও ক্ষমা করে দিল। অন্ধকার ঘরটায় অস্বাভাবিক একটা নীরবতা নেমে এসেছে। ম্লান আলোতে কেবল টেবিলের ওপর রাখা ছোট্ট এক লণ্ঠনের কাঁপতে থাকা শিখা দেখা যাচ্ছে। আলোটা একবার ম্লান হয়, আবার জ্বলে ওঠে, যেন ঘরের ভেতরের নিষ্ঠুরতার সাক্ষী হয়ে চলছে। দেয়ালের প্রতিটি কোণ কালো অন্ধকারে ঢাকা। বাইরে থেকে কারো বোঝার উপায় নেই এখানে কি ঘটছে। এই ঘরের প্রতিটা দেয়ালে যেন লেগে আছে রক্তের গন্ধ। ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে 10 জন যুবক, সবাই কালো মাস্কে মুখ ঢাকা। আর এরা আবিরের লোক, নো মার্সি গ্যাং নামে, যাদেরকে সবাই ভয় পায়। আবিরকে বাঁচাতে কিংবা তার প্রতিশোধ নিতে তারা যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। দরজার দিকে হালকা শব্দ হলো, খটখট করে জুতোর শব্দ শোনা যায়। নাফিস দরজা খুলে আবির ঢুকলো ঘরের ভেতরে। তার মুখেও কালো মাস্ক, চোখ দুটো দেখা যাচ্ছে। এই চোখের দৃষ্টিতে ভয় পেয়ে যায় যে কেউ। সাধারণ একজন মানুষের আড়লে ভয়ঙ্কর একজন গ্যাংস্টার সে। তবে সে আরও সাধারণ থাকতে চায় নেহার সামনে। নেহার প্রতারণা আর রক্তাক্ত স্মৃতি তাকে যেন আরও ভয়ঙ্কর বানিয়ে দিয়েছে। এখন সে শুধু প্রতিশোধ চেনে। ঘরের ভেতর দাঁড়িয়ে থাকা সবাই একসাথে সরে গিয়ে পথ করে দিল। নাফিস এগিয়ে এলো আবিরের সামনে। সে চাপা স্বরে বলে, স্যার, ছেলেটাকে তুলে এনেছি, অনেকক্ষণ ধরে জেরা করছি, কিছুই স্বীকার করে না। অর্ক আমাদের হেল্প করেছে, সে জানায় সে কিছুই জানে না, নেহা যা বলেছে তাই করেছে। আবির স্থির চোখে তাকিয়ে রইল সামনের দিকে। সেখানে একটা চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে এক যুবক। ছেলেটার শরীর রক্তাক্ত, মুখ ফোলা, ঠোঁট ফেটে গেছে, প্রায় আধমরা অবস্থায় আছে সে। তার নাম ফাহাদ। হ্যাঁ, সেই ফাহাদি যে রেস্টুরেন্টে গুলি করেছিল আবিরকে। আবির ভেবেছিল সেদিন হামলাটা আসলে নেহাকে লক্ষ্য করে, কিন্তু পরে সত্যটা উল্টে গেছে। আসল টার্গেট ছিল সে নিজেই, আর আদেশদাতা আর কেউ নয়, নেহাই ছিল। এই সত্য জানার পর থেকেই আবিরের ভেতরে আগুন জ্বলছে। আজ সেই আগুন কিছুটা নিভে আবির ধীরে ধীরে এগিয়ে এলো ফাহাদের দিকে। তার কণ্ঠস্বর অদ্ভুত ঠান্ডা। আচ্ছা, ছেলেটা স্বীকার করবে, বক্সটা দাও। নাফিস হাতের ইশারায় মাসুমকে ডাকলো। মাসুম একটা লোহার বাক্স সামনে এনে রাখলো। বক্সটা খোলার সাথে সাথেই একটা ধাতব শব্দ হলো টক করে। ভেতরে সাজানো রয়েছে নানা ধরনের যন্ত্র, লোহার প্লাস, হাতুড়ি, দড়ি, ব্লেড, সিগারেট, বৈদ্যুতিক শক মেশিন। এগুলো কারো হাতে পড়লে শরীর ভয়ে শিরশির করে ওঠে। ঘরে উপস্থিত সবাই নিঃশব্দে তাকিয়ে রইল সেদিকে। এখন যা ঘটবে তার সাক্ষী হতে তারা অভ্যস্ত। আবির ধীরে হাত বাড়িয়ে একটা প্লাস তুলল। সে ফাহাদের সামনে দাঁড়িয়ে যায়। চেয়ারের সাথে বাঁধা ফাহাদ ভয় কাঁপতে থাকে। তার চোখে ভয়, কিন্তু সে চুপ করে আছে। আবির ঝুঁকিয়ে তার মুখের কাছে গিয়ে শান্ত গলায় বলল, বক্স কে পাঠিয়েছিল তোকে? কে তোকে বলেছিল আমাকে গুলি করতে? কত টাকা চাইছিলি? আবিরের ঠোঁটে হালকা এক শীতল হাসি ফুটে ওঠে। সে প্লাস দিয়ে ফাহাদের হাতের আঙুল চেপে ধরে, তারপর চাপ দিতে শুরু করল। আঙুলের হাড় ক্রমশই চিচির শব্দ তুলতে থাকে। ফাহাদ হঠাৎই চিৎকার করে উঠল, তুই কিছু না বললে ছাড়বো না। আমি জানি নেহা করেছে, তবে তোর থেকে শুনতে চাই, নেহার অর্ডার ছাড়া তুই আমাকে গুলি করতে সাহস পাবি না। কারণ তোর জন্ম সিলেটে, তোর বাবা ছিল একজন গরিব রিক্সা চালক। স্কুল মাস্টারের মেয়েকে রেপ করে তোর অপরাধের জীবন শুরু হয়েছিল। পালিয়ে শহরে এসে শার্প শুটার হয়েছিস, অবধি 10 জনকে গুলি করেছিস। তোর পিছনে তাহলে নেহা ছিল? ঘরের অন্যরা নিঃশব্দে দাঁড়িয়ে আছে। নাফিস তাকিয়ে আছে নির্লিপ্ত চোখে, কারণ সে জানে আবির যখন নির্যাতন শুরু করে তখন আর কেউ বাধা দিতে পারে না। ফাহাদের গলা কেঁপে উঠল। চুপ, বেশি কথা নয়। আবির হঠাৎই এক ঝাঁকুনি দিল প্লাসে। ফাহাদ আবারও হাউমাউ করে উঠল। আঙুলটাই কেটে পড়ে যায় ওর। ঘরটা তার আত্মচিৎকারে ভরে গেছে। মাস্কে ঢাকা আবিরের চোখে এক অদ্ভুত শীতলতা দেখা যায়। কিছুক্ষণ পর ফাহাদ হাঁপাতে হাঁপাতে বলল, নাফিস, ভিডিও রেকর্ড কর। জি স্যার। আবির ধীরে প্লাস্টার নামিয়ে রাখে। সে ঝুঁকে সে ঠান্ডা স্বরে বলল, বল। ফাহাদের চোখ দিয়ে পানি পড়ছে, গা কাঁপছে যন্ত্রণায়। সে বলে,
ফাহাদের কথায় ঘরের বাতাস ভারী হয়ে যায়। সবাই একে অপরের দিকে তাকালো। আবির চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার বুকের ভেতরে আগুন আরও দাউ দাউ করে জ্বলে উঠল, কিন্তু তার মুখে কোনো বিস্ফোরণ নেই। সে ধীরে ফাহাদের মুখের দিকে তাকিয়ে বলল, তাহলে সত্যি, সবই সত্যি। আবিরের কণ্ঠে কোনো চিৎকার নেই, কিন্তু সেই শান্ত কণ্ঠই যেন মৃত্যুর ঘোষণা দিচ্ছে। ফাহাদ কাঁপতে কাঁপতে বলল। আবির হঠাৎ হাত তুলে তাকে চুপ করিয়ে দিল। চুপ, আর একটা শব্দ বলবি না। তোকে বাঁচতে দিয়েছি শুধু এজন্য যে আমি সত্যিটা জানতে চেয়েছিলাম। না হলে তোর শ্বাস ওরা অনেক আগেই বন্ধ করে দিত। ঘরের লোকেরা দাঁড়িয়ে আছে। আবির ধীরে ঘুরে দাঁড়ালো। নাফিস তার পেছনে এগিয়ে আসে। স্যার, এখন কি করবো ওর সাথে? আবির থেমে গেল। মুহূর্তের জন্য শূন্য চোখে তাকিয়ে রইল সামনের অন্ধকারে। তারপর ঠান্ডা স্বরে বলল, ছেলেটাকে রেখে দাও, ওকে দেখে রাখো, এখনও ওর দরকার আছে। আর শোনো, দেশের বাহিরে যাবার ব্যবস্থা করো। সময় এসেছে নো মার্সি গ্যাংয়ের লিডার চেয়ারে বসার। ফাদ হাউমাউ করে কাছে। তার দৃষ্টি আবিরের দিকে। সে বুঝে গেছে আজ সে বেঁচে গেছে, কিন্তু সামনে তার জন্য অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর কিছু। আবির ধীরে ধীরে দরজার দিকে হাঁটল। ঘরটা আবারও নিস্তব্ধ হয়ে গেছে। শুধু ফাহাদের কান্নার শব্দ প্রতিধ্বনিত তুলতে লাগলো দেয়ালে দেয়ালে। আবির অর্ককে কল দেয়। আবির অনেকদিন ধরেই নেহার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, মানে প্রায় মাসখানেক হতে যাচ্ছে। আবির নেহাকে ফোন করে না, দেখা করতে যায় না, কোথাও তাকে নিয়ে কোনো পরিকল্পনাও করে না। নেহাও যেন একই কাজ করছে, আবিরকে কল দেয় না। তবে নেহা অবাক হয়ে গেছে আবির তার বিরুদ্ধে কোনো কিছুই পোস্ট করেনি। আবির কেন এমন করেছে নেহা বুঝে গেছে, কিন্তু আবির কি করছে? 1 মাস পর সে দেশে এসেছে। নো মার্সি গ্যাং আরও শক্তিশালী করে দিয়েছে সে। এখন থেকে নো মার্সি আরও ভয়ঙ্কর কাজ করবে সে নির্দেশনা দিয়েছে। তাদের বিরুদ্ধে কোনো গ্যাং থাকবে না। আবির দেশে এসে আবারও ভার্সিটিতে যায়, গোপনে নো মার্সি গ্যাং চালায়। সামনে নিজেকে ব্যস্ত রাখে শিক্ষকতার কাজে, নিজের গবেষণায়, ছাত্রছাত্রীদের পড়াশোনায় সে মহাব্যস্ত। সে ভেবেছিল এভাবে হয়তো সব ভুলে যেতে পারবে। হয়তো এমন এক দিন আসবে যেদিন নেহার নাম শুনলেও তার বুক আর কেঁপে উঠবে না। কিন্তু এই দেশের মানুষ আর মিডিয়া সেটা হতে দেয়নি। একটা সম্পর্ক মানে শুধু দুজন মানুষের ব্যক্তিগত জীবন নয়, এখানে সেটা হয়ে গেছে সবার আলোচনার বিষয়। তার খানিক পর আবির এক সকালে কফি হাতে খবরের কাগজ খুলতেই প্রথম পাতায় এক কোণে চোখ আটকে গেল বড় শিরোনামে লেখা। এমন নিউজ দেখে আবিরের বুকের ভেতরে হঠাৎই একটা ধাক্কা লাগে। সাংবাদিক আরও লিখেছে, ওই লাইনগুলো যেন অগ্নি হয়ে ছড়িয়ে পড়ল চারদিকে। সেদিন থেকে আবারও শুরু হলো সাংবাদিকদের তাড়া, মানে আবিরকে ওরা খুঁজছে। বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে আবিরের সামনে হঠাৎ ক্যামেরা তাক করে ধরা, ক্লাস শেষে বের হওয়ার সময় মাইক্রোফোন ঠেলে ধরা। প্রশ্নগুলো ঘুরে ফিরে একইভাবে করেই যাচ্ছে সবাই। আবির প্রথম দিকে নীরব থেকেছে, কিন্তু বারবার একই প্রশ্ন, একই ইঙ্গিত তাকে ক্লান্ত করে তুলেছে। কখনো কখনো সে চিৎকার করে উঠতে চাইতো, কিন্তু আবার থেমে যেত, কারণ সে জানতো যাই বলুক না কেন তা পরের দিন বিকৃত রূপে ছাপা হবে। আর এদেশের মানুষ সত্য জানার আগ্রহ নয়, তারা শুধু চটকদার খবর চায়। এভাবেই চলে কিছুদিন, কিন্তু উনুনে ঘি ঢালার মতো একটা নিউজ হুট করে বেশ ভাইরাল হয়। আবির আর নেহার এই সম্পর্কটা যেন হট টপিকে পরিণত হলো। মানে ঘটনা আরও জটিল হলো যখন নেহা তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে লিখল, প্রিয় মানুষটা যখন দূরে চলে যায়, পৃথিবীর সব কিছু অর্থহীন মনে হয়। এই এক লাইন যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে কাপল, সাংবাদিক বা অনলাইন অঙ্গনে। সোশ্যাল মিডিয়া মাতোয়ারা হয়ে উঠল। কমেন্ট বক্স ভরে গেল সিম্পাথি কমেন্টে। যা নেহা চাইতো সেটাই হলো। আহা নেহাফু, আপনারও যে কষ্ট আছে। এমনটা হলে চলবে না, আবার একসাথে হন। ভালোবাসার মানুষকে হারালে জীবন থেমে যায়। দুষ্টা কার আফু, নিশ্চয় আবির ছেলেটার। মানুষজনের কাছে বিষয়টা আর গোপন থাকে না, সবাই ধরে নিয়েছে হ্যাঁ আবির নেহার মাঝে সম্পর্ক ভেঙে গেছে। কিন্তু মজার ব্যাপার হলো এটা নেহার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিতে শুরু করে। এটাই তো নেহার মেন গোল ছিল, কারণ ভক্তদের চোখে নেহা তখন হয়ে ওঠে এক সাধারণ মেয়ে যে প্রেমে পড়ে অভিমান করে আবার বিরহে কাঁদে। তার চোখের পানি যেন ভক্তদের সাথে তাকে আরও কাছাকাছি এনে দিল। সেই সাথে নেহার বিরহে স্টোরি রিলস যেন কাপলদের কাছে নরম কেকের মতো প্রেজেন্ট হতে থাকে।
কিন্তু আবিরের কাছে এইসব নেহার কৌশল ছাড়া আর কিছুই না। নেহা কখনো কষ্টে কাঁদবে না। আবিরের বুকের ভেতরে জমা হলো এক অজানা ক্ষোভ, যা ঘৃণিত এক মেঘের মতো। আবির ভাবে, এবার কি তবে দেশ ছেড়ে চলে যাবে? এমন দেশে টিকে থাকা কি সম্ভব যেখানে প্রতিটা মুহূর্তে তাকে তার ব্যক্তিগত জীবনের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হয়? যেখানেই যাবে সেখানেই তাকে নেহার প্রসঙ্গ শুনতে হবে। তার মনের ভেতরে এক অদ্ভুত অশান্তির জন্ম নিল। সে এক সময় ভাবত হয়তো কাজের ভিড়ে সব ভুলে যাবে, কিন্তু যতই ব্যস্ত থাকে, যতই কাজের ভেতরে নিজেকে ডুবিয়ে রাখে, কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় নেহার নাম এসে পড়ে। একদিন বিকেলে আবির অফিস রুমে বসে আছে। জানালার বাইরে ম্লান আলো ঘরে ঢুকছে। তখন দরজাটা ধীরে খুলে গেল। কয়েকজন ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে দরজার সামনে। আবির তাকাতেই তারা বলল, স্যার আসবো? হ্যাঁ আসো। তারা ঢুকলো, কিন্তু কারো মুখে কথা নেই। তারা সামনে এসে দাঁড়িয়ে আছে। একটা অস্বস্তি ঘর জুড়ে ছড়িয়ে পড়ে। আবির তাকিয়ে বলল, কিছু বলবে? কোন কাজে এসেছো তোমরা? স্যার, শুনছি আপনি নাকি বাহিরের দেশে যাওয়ার কথা ভাবছেন। হ্যাঁ, কাগজপত্র তৈরি হয়ে গেছে প্রায়। না স্যার, আপনি আমাদের ছেড়ে যাবেন না প্লিজ। আমরা আপনাকে হারাতে চাই না। আর ম্যামকেও রেখে যাবেন না। ম্যাম? কোন ম্যাম? ওরা একে অপরের দিকে তাকালো। নীরবতা ভাঙতে কষ্ট হচ্ছিল তাদের, কিন্তু আবির বুঝতে পারলেও ওরা নেহার কথা বলছে। তার বুকের ভেতরে জমে থাকা ক্ষোভ হঠাৎই জেগে উঠল। এরা কি জানে তাদের প্রিয় নেহা কি করেছে তার সাথে? কিভাবে প্রতারণা করেছে? কিভাবে তার জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে? তার ভেতর থেকে একটা তীব্র ইচ্ছে হলো সব বলে দেওয়ার, কিন্তু গলা থেকে শব্দ বের হলো না। একজন ছাত্র লাজুক ভঙ্গিতে বলল, স্যার, আমরা তো আপনাদের দুজনকে পারফেক্ট কাপল মনে করি। তাহসান মিথালার থেকেও বেশি পারফেক্ট আপনারা দুজন। একসাথে থাকলে সবচেয়ে সুন্দর লাগে। দয়া করে স্যার, আমাদের কথা একটু ভাববেন। এই কথা শুনে আবিরের ধৈর্য ভেঙে গেল। সে টেবিলে হাত ঠুকিয়ে উঠে বলল, এটাই তোমাদের সমস্যা। কিছু না জেনে, কিছু না বুঝে ধরে নাও সব জানো। তোমাদের কাছে আমি শুধু এক চরিত্র, যাকে নিয়ে গল্প বানাবে, গুজব ছড়াবে। কিন্তু আমার জীবন, আমার ব্যথা, সেটার গুরুত্ব তোমাদের কাছে শূন্য। তোমরা তো আছো তোমাদের ভাবনা নিয়ে। ছাত্রছাত্রীরা চুপ হয়ে গেল আবিরের কথায়। ঘরের ভেতরে নীরবতা নেমে এসেছে। আবির দাঁড়িয়ে জানালার বাইরে তাকালো। আলোর ঝলকানিতে তার চোখ চকচক করছে। সে আস্তে বলল, আমার জীবন নিয়ে আমি কি করব, সেটা আমি নিজেই সিদ্ধান্ত নেব। তোমরা তোমাদের কাজে যাও। ছেলেমেয়েরা মাথা নিচু করে বেরিয়ে গেল রুম থেকে। ঘরে আবারও একা রইল আবির। দরজা বন্ধ হওয়ার পর আবির চেয়ার ছেড়ে জানালার ধারে দাঁড়ালো। তার চোখে এক অদ্ভুত আভা দেখা যায়। সে ভাবল, মানুষ আসলে কি চায়? কেন তারা সবসময় অন্যের জীবনে উকি দিতে চায়? কেন তারা মনে করে একজন শিক্ষক, একজন শিল্পী, একজন পাবলিক ফিগার, তাদের ব্যক্তিগত জীবন নিয়েও কি সবার জানার অধিকার আছে? আবিরের বুকের ভেতরে একটা চাপা দীর্ঘশ্বাস জমে। তারা মনে হলো সে হয়তো আর টিকতে পারবে না। হয়তো সত্যি একদিন ব্যাগ গুছিয়ে দেশ ছেড়ে চলে যাবে। তবে তাকে যেতে হবেই এক চেনা শহরে। তবে যেখানে কেউ তাকে আবির নামে চেনে না, চেনে মিস্টার ক্রিস্টো। এটা ক্রিস্টোফারের দেয়া নাম। কিন্তু আবার ভেতরে ভেতরে সে জানে চাইলেই পালানো যায় না। যেখানে যাবে সেখানে তার ভেতরে ভাঙা হৃদয়টাই তার ছায়া হয়ে থাকবে। কিন্তু সে আর নেহার সামনে হতে চায় না। সে হবে নো মার্সি গ্যাংয়ের লিডার। প্রেমের চক্করে তার মাফিয়া অস্তিত্ব যেন হারাতে বসেছে সে। আবির জানালার পাশের চেয়ারে বসে আছে। হাতে থাকা গরম চা ঠান্ডা হয়ে গেছে, অথচ তার চোখ চায়ের পাত্রের দিকে স্থির হয়ে আছে বহুক্ষণ। বাইরে বৃষ্টি পড়ছে। ঢাকার ভরা শহরটাও আজ কেমন অচেনা মনে হচ্ছে তার কাছে। আবিরের মনে হচ্ছে এই শহর, এই দেশ সব যেন তার শত্রু হয়ে গেছে। হ্যাঁ, হয়তো শত্রু, নয়তো এতটা অস্বস্তি কেন হচ্ছে তার ভেতরে? শেষ কয়েক মাসের ঘটনা তাকে পুরো ভেতর থেকে শেষ করে দিয়েছে। মিডিয়া তার নাম টেনে হাজারো নিউজ করেছে। সোশ্যাল মিডিয়ায় তার নাম নিয়ে ট্রল হয়েছে। আবার মজাও করছে অনেকে। এই শহর, যে শহরকে একসময় সে প্রাণ দিয়ে ভালোবেসেছিল, আজ সেই শহরের সব কিছু তার কাছে বিষের মতো মনে হচ্ছে। এভাবে চলতে পারে না। নিজের মনেই বলল আবির, দেশের বাইরে চলে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। গত সপ্তাহে সিদ্ধান্তটা নিয়েছিল সে। নাফিসকে বলে টিকিটের বুকিং করে ফেলেছে।
ভিসার কাজও কমপ্লিট। মা বাবাকে জানিয়েছে বাইরে যাবে সে। তারা অবাক হয়েছিল বটে, কিন্তু কিছু বলেনি। শুধু ফারিনার চোখে পানি দেখেছিল আবির। সেই চোখের পানি তাকে কষ্ট দিয়েছিল ঠিকই, তবুও থেকে যাওয়ার সাহস জোগাতে পারেনি। মা বাবা হয়তো বুঝে গেছে নেহার সঙ্গে ঝামেলা হয়েছে, কিন্তু আশ্চর্য, তারা একবারও কিছু জিজ্ঞেস করেনি। হয়তো ভেবেছে ছেলে বড় হয়েছে, নিজের মতো সিদ্ধান্ত নিক। এই নীরবতা আবিরের জন্য আশীর্বাদই ছিল। অন্তত কারোর সামনে নিজের ক্ষত খুলে দেখাতে হয়নি। দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল। ধীরে ধীরে নেহার বিষয়টা মিডিয়ার আড়ালে চলে যেতে থাকে। একসময় তার ছবি, তার নাম হেডলাইনে দেখা যেত, কিন্তু আজ সেখানে অন্য কোনো সেলিব্রিটি, অন্য কোনো স্ক্যান্ডেল নিয়ে দেশের নিউজ চলছে। আবির খানিকটা স্বস্তি পাচ্ছে এসব নিয়ে, কারণ অন্তত তাকে নিয়ে তো আর নিউজ হচ্ছে না। কিন্তু তার স্বস্তি যে খুব বেশি দিন টিকবে না সেটা সে জানত না। সেদিন সন্ধ্যার ক্যাম্পাসে কয়েকটা কাজ ছিল। ছাত্রদের সঙ্গে প্রজেক্ট নিয়ে আলোচনা চলছিল। ক্লাসের পরে লাইব্রেরিতে কিছু সময় কাটায় আবির। মাথা বেশ হালকা লাগছে। ভাবছে কদিনের মধ্যেই সব শেষ হয়ে যাবে, আর কয়েকটা সপ্তাহ, তারপর নতুন জীবন শুরু হবে ওর। লাইব্রেরি থেকে বেরিয়ে উবার ডাকে আবির। কিছু সময়ের ভেতরে গাড়ি আসে, সে উঠে বসে গাড়িতে। রাস্তা তখন বেশ ফাঁকা, বৃষ্টির ফোঁটা এখনো গাড়ির জানালায় আছড়ে পড়ছে। গানের হালকা সুর বাজছে গাড়ির স্পিকারে। আবির চোখ বন্ধ করে। হয়তো এই শহরের সঙ্গে শেষ কিছু মুহূর্ত তাকে উপভোগ করতে হবে। এরপর সে চলে যাবে ক্রিস্টোফারের রাজবাড়িতে। ঠিক তখনই ফোন বেজে ওঠে আবিরের। স্ক্রিনে দেখা গেল নাম্বারটা চেনা, তার ছাত্রদের একজন। হাসি মুখে ফোন ধরল আবির। হ্যালো। ওপাশ থেকে শিপন খুব উচ্ছ্বসিত গলায় বলল, স্যার, আমরা তো একদম খুশিতে উঠছি। মানে খুশি কেন? স্যার, আপনি আমাদের কথা ভেবেছেন? কোন কথা? আমি কিছুই বুঝছি না। আরে স্যার, এমন ভাব করছেন যেন কিছুই করেননি। যাই হোক, নেহা ম্যামের পেতে গেলেই টের পাবেন, আর লুকানোর কিছু নেই। আবির হঠাৎ স্তব্ধ হয়ে যায়। বুকের ভেতর ধকধক করছে। কি বলল ছেলেটা? নেহা? তার পেজে কি আছে? আবার কোনো নতুন ঝামেলা শুরু হচ্ছে? আবিরের যেন মাথা কাজ করে না। তুমি কি বলছো এসব? আপনার অভিনয় একদম নিখুঁত। আমি আর কিছু বলবো না, দেখে নিন নিজেই। ফোন কেটে যায়। আবির কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল নিজের ফোনের দিকে। বুঝতে পারছে না কি হচ্ছে। হঠাৎ অস্থির হয়ে ফেসবুক ওপেন করে সে। প্রথমে নেহার ব্যক্তিগত প্রোফাইলে আসে, কিন্তু সেখানে কিছুই নেই। মনে পড়ে নেহার তো আরও একটা ভেরিফাইড পেজ আছে, সেটার ভেতর ঢুকলো আবির। এরপর যা দেখলো তার চোখ কপালে উঠে গেছে। পেজের শীর্ষে একটি ছবি কিছুক্ষণ আগে পোস্ট হয়েছে, তবে ছবিটা মাস দুয়েক আগের। তারা দুজন একসাথে ছিল। ঢাকার কাছের একটা রেস্টুরেন্টে গিয়েছিল সেদিন। বিকেলে চা খেতে খেতে গল্প করছিল ওরা। কারো হাতে ধরা ক্যামেরায় তোলা সেই মুহূর্ত আজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে। কিন্তু শুধু ছবি নয়, ক্যাপশনটাই যেন আবিরের বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিল। নেহা লিখেছে, আপন মানুষগুলোই আমার কাজ করার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তুমি সাথে আছো বলেই আমি আরও নতুন উদ্যমে এগিয়ে যাই সামনে। আবির তাকিয়ে রইল বাক রুদ্ধ হয়ে। মনে হলো তার বুকটা মোচড় দিয়ে উঠেছে। কেন সে হঠাৎ এটা করল? মানুষজনকে দেখানোর দরকারটাই বা কী ছিল যে আবির আবার তার জীবনে ফিরে এসেছে? মানে বিষয়টা এমনভাবে লিখেছে যেন মানুষ বোঝে তারা একসাথে আছে বা আবির ফিরে এসেছে। কিন্তু মানুষদেরই বা কেন? আবিরের বুকের ভেতর ঝড় বইতে লাগলো, সেই সাথে রাগও জন্মেছে। এতদিনের লড়াই, নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার চেষ্টা সব যেন ভেঙে পড়ছে এই এক ছবির কারণে। আবির ফোন করে নাফিসকে। নাফিস, কই তুই? স্যার, কিছু হয়েছে? হোম মিনিস্টারকে উঠিয়ে নিয়ে আসো। শিওর স্যার? না থাক, ওর থেকে দূরে থাকা ভালো। আমি চাই না ওর সামনে যেতে। গেলে হয়তো রাগ নিয়ন্ত্রণ করতে পারবো না, মেরে ফেলতে পারি। যে যেমন আছে থাক। ঠিক আছে স্যার। নাফিস একটু শব্দ করে হাসে। আবির তখনই ফোনটা কেটে দেয়। নাফিসের হাসিতে আবিরের আরও মেজাজ খারাপ হয়ে গেছে। হঠাৎ আবির লক্ষ্য করে তার গাড়িটা থেমে গেছে। চারপাশে তাকায় আবির। অচেনা একটি গলি, রাস্তার লাইটগুলো কেমন ঝিমিয়ে আছে। বাইরে তাকিয়ে ড্রাইভারকে কিছু জিজ্ঞেস করতে যাবে, ঠিক তখনই আবির দেখলো দুপাশ থেকে কয়েকজন লোক গাড়িটাকে ঘিরে ধরেছে। তাদের হাতে অস্ত্র, পিস্তলের নলগুলো সোজা গাড়ির ভেতর তাক করা। আবির কিছু বোঝার আগেই একজন গাড়ির দরজা খুলে ফেলল। গলার রগ ফুলে উঠল আবিরের রাগে। কি ব্যাপার? কারা তোমরা? চিৎকার করার চেষ্টা করে আবির, কিন্তু উত্তর আসেনি। তার বদলে ঠান্ডা গলায় একজন বলল, চুপ করে নামুন, না হলে এখানে গুলি করে দেব।
আবিরের বুকের ভেতর ধুকপুকুনি তীব্র হয়, হাতের তালু ঘেমে গেছে। জীবনে এই মুহূর্তের জন্য সে প্রস্তুত ছিল না। ভাবলো তার ব্যাগ থেকে পিস্তল বের করবে, নয়তো পালাবে কোনো সেফ জায়গার জন্য। কিন্তু চারিদিক থেকে বন্দুকের মুখ ওর দিকেই করা। এক ঝটকায় হাত চেপে ধরে তাকে টেনে নামিয়ে ফেলল ওরা। অচেনা গলির অন্ধকারে তাকে টেনে নিয়ে যাওয়া হলো একটা কালো মাইক্রোবাসের ভেতর। আবির চিৎকার করতে চাইল, কিন্তু ঠোঁটের অপর পাশে চাপা হাত সব শব্দ গিলে নেয়। গাড়ি চলতে শুরু করলো দ্রুত গতিতে। তার বুকের ভেতর তখন একটাই প্রশ্ন, কে এরা? নেহা কি এর পেছনে, নাকি অন্য কেউ? আবিরের চোখে ভয় নেমে এলো, কিন্তু মনের ভেতর জেগে উঠল এক ভয়ঙ্কর সত্যি। আর সেই সত্যিটা হতে পারে আজ হয়তো তার জীবনের শেষ রাত। হঠাৎ পাশে বসা লোকটা পকেট থেকে একটা সাদা কাপড় বের করে। আবির বুঝে উঠতে না উঠতেই সেই কাপড় তার মুখের সামনে চেপে ধরে। এক মিষ্টি অদ্ভুত গন্ধ নাকে ঢুকে যায়। মাথা ঝিমঝিম করছে আবিরের। চেতনা ধীরে ধীরে অন্ধকারের দিকে টেনে নিচ্ছে তাকে। ক্লোরোফর্ম গ্যাস ছিল রোমালে। বুকের ভেতর শেষবারের মতো ধক করে উঠল ভয়। নেহা কি সত্যি এবার তাকে মেরে ফেলবে? চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসতে থাকে। কানে ভেসে এলো অচেনা কণ্ঠের গম্ভীর শব্দ, কাজ শেষ করো, সময় নষ্ট করো না। এরপর অন্ধকার নিস্তব্ধ হয় চারপাশ। চোখ খুলতেই আবির প্রথমে কিছুই বুঝতে পারে না। মাথার ভেতর তীব্র ব্যথা অনুভব করে। চারপাশ কেমন ঝাপসা লাগছে তখনও। চেষ্টা করে উঠে বসতে, কিন্তু শরীর যেন ভারী হয়ে গেছে। কিছুক্ষণ পর হঠাৎ মনে পড়ে সে তো গাড়িতে ছিল, রাস্তা দিয়ে যাচ্ছিল, বৃষ্টি পড়ছিল, নাফিজের সাথে কথা হলো। তারপর কি হয়েছিল? ধীরে ধীরে স্মৃতির টুকরোগুলো জোড়া লাগতে শুরু করে। ওভার গাড়ি থেমেছিল হঠাৎ একটা গলির ভেতরে। চারদিক থেকে কিছু লোক এসে তাকে ঘিরে ফেলে। বন্দুকের নলগুলো সোজা তাক করা ছিল তার দিকে। তারপর টেনে হিস্ট্রি নামানো হয় আবিরকে। কালো একটা মাইক্রোবাসের ভেতর ঠেলে দেওয়া হয়। আর শেষ যে দৃশ্যটা সে মনে করতে পারছে সেটা হলো সাদা রোমালের গন্ধ। চোখ পুরোপুরি খুলল আবির। আবির চারপাশে তাকায়, কোথায় এসেছে সে? চোখ পড়ল একটা বিশাল ছাদ, ধুলোয় ভরা, পুরনো লোহার বিম, খসে পড়া দেয়াল, ভাঙা জানালার কাছ দিয়ে ভেতরে ঢোকা ক্ষীণ চাঁদের আলো। একপাশে পড়ে আছে জংধরা মেশিনপত্র। হয়তো কোনো এককালের ব্যস্ত ফ্যাক্টরির স্মৃতি হবে এটা। এখন সব নিষিদ্ধ, শুধু মাথার উপর একটা হলুদ আলো জ্বলছে, অল্প পাওয়ারের বাল্ব যা তুলছে হাওয়ার টানে। সেই আলোয় আবিরের ছায়া মেঝেতে লম্বা হয়ে পড়েছে। সে বসে আছে একটা কাঠের চেয়ারে, হাত পা বাঁধা না হলেও চারপাশে কাউকে খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ পর আবির খেয়াল করে সে একা নয়, তার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে আরও দুজন লোক। মুখে কোনো কথা নেই ওদের, কালো পোশাক, মুখে হালকা দাঁড়িয়েও আছে। একজনের হাতে মোবাইল, অন্যজনের হাতে পিস্তল আর ছুরি। আবিরের দিকেই তাকিয়ে আছে দুজন। আবিরের ব্যাগ কোথায়? ব্যাগটা সে ফেলে আসতে বাধ্য হয়েছিল। সেসব ভাবনা বাদ দিয়ে প্রথমে আবির উঠতে চাইল। চেয়ারের হাতল ধরে সোজা করল শরীর। তখনই বাম পাশে দাঁড়ানো রবিন নামের একটা ছেলে হাত তুলে ইশারা করলো আবিরকে বসে থাকার জন্য। কণ্ঠস্বর বের হলো না আবিরের গলা থেকে। আবার আস্তে করে বসে পড়ে সে ভাবলো কথা বলবে ওদের সাথে। কয়েকবার চেষ্টা করে, তোমরা কারা? আমাকে এখানে কেন এনেছো? কিন্তু কোনো উত্তর এলো না ওদের থেকে। যেন ওদের কানে আবিরের কথাই ঢুকছে না, শুধু দাঁড়িয়ে আছে স্থির হয়ে। কিছুক্ষণ পর আবির থেমে যায়। বুকের ভেতর ধুকপুকুনি বাড়ছে। এই অদ্ভুত নীরবতা তার জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে। একটা প্রশ্ন বারবার মনের ভেতর ঘুরছে, কি হতে চলেছে আমার সঙ্গে? সত্যি কি আমি মারা যাব? নেহাই কি আমাকে মারবে? মনে পড়ে নেহার কথা। বুকের ভেতর হঠাৎ আগুন জ্বলে ওঠে ওর। কি দরকার ছিল ওই পোস্টার? কেন সে হঠাৎ পুরনো ছবি দিয়ে এমন ক্যাপশন লিখলো? মানুষজন এখন কি ভাবছে? হয়তো সবাই বলছে আবির আবার নেহার কাছে ফিরে গেছে, অথচ সত্যিটা কত আলাদা। মনের ভেতর একরাশ ক্ষোভ জমে উঠল আবিরের। সেই সাথে মনে পড়ে নাফিজের কথা। ওর পকেটে ফোন নেই, দুটো ফোনের একটাও নেই। নাফিজেরা কি তার পিছু এসেছিল? কোথায় ওরা? নাকি নেহার কারণে ওরা আসছে না? কেন নেহা এমন করে পোস্ট করলো? মানুষের থেকে বারবার সিম্প্যাথি নেহা পেতেই থাকে। সবসময় যেন নেহা আলোচনায় থাকতে চায়, আর তাতেই আবিরের ক্ষোভ বেড়ে চলেছে। কিন্তু ক্ষোভের চেয়ে বড় হয়ে দাঁড়ালো একটা ভয়, আর সেটা হলো এইসবের পেছনে নেহার হাত আছে। সে কি চায় আবিরকে শেষ করে দিতে? চোখ বুজে ফেললো আবির। কয়েক সেকেন্ডের মধ্যে তার সামনে ভেসে উঠল নেহার মুখ।
যে কোনোভাবেই হোক এখান থেকে বেরোতে হবে। সে একবার চোখ বুলালো দুজনের ওপর। যদি একজনের ওপর ঝাঁপিয়ে পড়ে এক ঝটকায় বেরিয়ে গিয়ে দৌড়ে পালাবে। কিন্তু সে পালাবে কেন? সে তো ইজিলি ফাইট করতে পারে। কিন্তু যদি ওরা গুলি চালায়, এক দুজন ব্যাপার না, কিন্তু বাইরে থেকে যদি আরও ছেলেরা এসে গুলি চালায়, এখানে সেফ জায়গাও নেই। নাফিজের আসার অপেক্ষা করতে হবে এখন। তাই পালানোর চেষ্টা মানে মৃত্যু এই সময়। হাতের ঘড়ির দিকে তাকিয়ে আবির বুঝলো এখন অনেকটাই রাত হয়েছে। আবির শোনার চেষ্টা করে বাইরে থেকে কোনো শব্দ আসে কিনা, কিন্তু না, কেবল বাতাসের শস্য শব্দ আসে। কোথায় তাকে আনা হয়েছে সে জানে না। শহরের ভেতর হলে এতক্ষণে হয়তো গাড়ির আওয়াজ কানে আসতো। আবিরের মনে হলো এটা শহর থেকে দূরের কোনো পরিত্যক্ত জায়গা, এমন এক জায়গা যেখানে চিৎকার করলেও কেউ শুনবে না, এমনকি গুলির আওয়াজও না। আবির গভীর শ্বাস ফেলল। মাথায় একটাই চিন্তা ঘুরছে, যদি এখন আমাকে মেরে ফেলা হয়, যদি আমার নিথর দেহ পাওয়া যায় কোনো নির্জন জায়গায়, মিডিয়া তখন কি বলবে? মানুষ তখন কি ভাববে? খুব সহজ সমীকরণ এটা। আবির ছিল নেহার কাছের মানুষ। বিরোধী পক্ষের ষড়যন্ত্রে আবিরকে হত্যা করা হয়েছে। তখন সিম্পেথি কোথায় যাবে? পুরো দেশের ভালোবাসা যাবে নেহার দিকে, জনতার সহানুভূতি মিলবে তার। আর আবির, সে শুধু হয়ে থাকবে বলির পাঠা। এই চিন্তায় বুকের ভেতর ঠান্ডা হয়ে এলো আবিরের। আবির চেয়ারের পিঠে মাথা হেলালো, চোখ বুঝলো, নিজেকে সামলাতে ব্যস্ত হয়। তারপর হঠাৎ মনে হলো হয়তো আজই মেরে ফেলবে না আমাকে, হয়তো কয়েকদিন বাঁচিয়ে রাখবে কিছু বের করার জন্য, হয়তো চাপ দেওয়ার জন্য। যা হবার তাই হবে, এখন আমার কিছু করার নেই। চেয়ারে বসে থাকতে থাকতে কখন যে চোখ লেগে এসেছিল আবিরের তা সে টেরও পায়নি। হঠাৎ হালকা একটা শব্দে তার ঘুম ভাঙল। চোখ খুলতেই দেখে কয়েকজন লোক জড়ো হয়েছে। সারাটা সময় যে দুজন লোক ওর পাশে ছিল তারা দুজন নড়াচড়া করছে। তারা একে অপরের দিকে তাকালো। তারপর একজন মোবাইল বের করে পকেট থেকে কোনো কিছু চেক করে। আবিরের বুকের ভেতর যেন ঝড় বইতে শুরু করে। এবারে কি সেই মুহূর্ত? নেহা আসছে। তার মনের ভেতর এক অদ্ভুত কৌতূহল আর ভয় একসঙ্গে গেঁথে গেছে। যদি নেহা সত্যি আসে, আবিরের বুকের ভেতর এক দমকা হাওয়া বয়ে যাচ্ছে এসব ভেবে। আচ্ছা, সে কি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে? পারবে, সম্ভবত পারবে না। আবির ভাবতে ভাবতে অপেক্ষা করতে থাকে কারো আসার। এক মুহূর্ত, দু মুহূর্ত, তারপর হঠাৎ পরিচিত শব্দ। দরজা ভেতর থেকে কেউ ঠেলে ঢুকলো। পুরনো কবজার আওয়াজ শির দাঁড়াবে ঠান্ডা স্রোত বইয়ে দিল আবিরের। আলো বাইরে থেকে ঢুকে পড়ল এক মুহূর্তের জন্য। আবিরের বুকের ভেতর ধুকপুকুনি বেড়ে গেল 10 গুণ। চোখ স্থির হয়ে রইল দরজার দিকে। সে নেহা নাকি অন্য কেউ? দরজা পেরিয়ে ভেতরে এলো এক লম্বা মানুষ, ধূসর রঙের সুর, মুখে বয়সের রেখা, চোখে তীব্র কঠিন ভাব লেগে আছে। আলো পড়ে মুখটা স্পষ্ট হলো। সে আজহার আহমেদ। আবিরের বুকের ভেতর বজ্রপাতের মতো শব্দ হলো যেন। নেহার বাবা এখানে? আবির চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। গলার ভেতর কোনো শব্দ আসে না তার। আজহার হাঁটতে হাঁটতে আবিরের সামনে এলো, এসে থামলো আবিরের থেকে কিছুটা দূরে। তারপর গভীর কণ্ঠে বলল, আবির, কেমন বোধ করছো এখন? আপনি? তোমার মনে কৌতূহল হচ্ছে না কেন তোমাকে এখানে আনা হয়েছে? আমি বা কেন এখানে? কৌতূহল হয়ে লাভ কি? আজহার হালকা হাসলো আবিরের কথা শুনে। সেই হাসিতে কোনো উষ্ণতা নেই, কেবল বিদ্রুপে ভরা। তিনি বলেন, আচ্ছা, তবে যে কারণটার জন্য মারা যাচ্ছ সেটা জানবে না? আজহারের কথা যেন ছুরি হয়ে ঢুকে গেল আবিরের বুকে। মুহূর্তের জন্য বুকের ভেতর সবকিছু থেমে যেতে শুরু করেছে, যেমন মারা যাচ্ছি সত্যি। আবির তাকিয়ে রইল আজহারের মুখের দিকে। চোখে এক অদ্ভুত কঠোরতা আজহারের, যেন মৃত্যুর রায় ঘোষণা করছে। কিছুক্ষণ চুপ করে থেকে আবির ধীরে ধীরে বলল, কারণটা আমি আন্দাজ করতে পারছি। আজহার এক পা এগিয়ে এলো আবিরের দিকে। ঠোঁটে তার শীতল হাসি খেলে যায়। বলো দেখি, কি কারণে মনে হচ্ছে তোমার? রাজনীতির খেলা, নেহার স্বপ্ন, সেই সাথে জনসমর্থন। মানুষ ভাবে আমি নেহার কাছের মানুষ ছিলাম, আর আমাকে মেরে ফেলা হলো। সব সহানুভূতি যাবে ওর দিকে, এটাই তো। খারাপ বলনি। তোমার বুদ্ধি আছে, কিন্তু বুদ্ধি থাকলেই যে বাঁচা যায় সেটা ভুল ভেবেছিলে। আর তাছাড়া তোমাকে এতটা শান্ত কেন মনে হচ্ছে? একটা প্রশ্ন ছিল। করো। পুরো বিষয়টা আপনার প্ল্যান ছিল? এটাও কিছুটা সত্য। কে মারবে আমাকে, আপনি নাকি অন্য কেউ?
আপাতত আমি। নেহা জানে এসব? আবিরের প্রশ্নে আজহার হেসে উঠল। সেই হাসি ফ্যাক্টরির দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো ভয়ানকভাবে। পাল্টা প্রশ্ন করেন তিনি। তুমি কি ভাবো? এই একটা প্রশ্নে আবির চুপ করে রইল। বুকের ভেতর ধুকপুকুনি এখন কানে শোনা যাচ্ছে। আবির হয়তো এমন কিছুই চেয়েছিল যেটা আজহার সাহেব এনে দিয়েছে সুযোগ। আজহার আস্তে আস্তে আবিরের দিকে ঝুঁকে বলল, তোমার গল্প এখানেই শেষ আবির? তবে সত্য বলতে কি জানো, আমার মেয়ে নেহা এসব কিছুই জানে না। মানে তোমাকে তুলে আনা, তোমার উপরে পাঠানো। কথাটা শুনে আবিরের মনে হলো পৃথিবী যেন থেমে গেছে। তবে আবির হাসে। আজহার জানে না আবির আসলে কে। কথায় আছে না, খাল কেটে কুমির ডেকে আনা। আজহার সাহেব যেন ঠিক এই কাজটাই করেছে। অর্ক ছুটে এসে দাঁড়ালো নেহার সামনে। ওর গলা শুকিয়ে গেছে, বুক ওঠানামা করছে দ্রুত শ্বাসে, ঘাম গড়িয়ে পড়ছে কপাল বেয়ে। নেহা বারান্দায় দাঁড়িয়ে আছে। রাতের বাতাসে ওর চুল এলোমেলো করে দিচ্ছিল। অর্ক আশাতে পায়চারি থামিয়ে সে ঘুরে। অর্ককে দেখে নেহা প্রশ্ন করে, অর্ক আবিরকে পেয়েছো? কথাটা যেন বজ্রপাতের মতো নেমে এলো নেহার কানে। আবিরের সাথে 2 মাস হলেও কথা নেই, তবু সে আবিরের উপরে নজর রেখেছে। তার কারণ ওর বাবা। নেহার বুকের ভেতর কেমন ধ্বংসস্তূপ তৈরি হয়েছে। কি বলছো এসব? আবিরকে পাচ্ছ না মানে কি? নেহার এমন প্রশ্নে অর্ক ঢোক গেল। আমতা আমতা স্বরে বলে, কিন্তু আমি তো আবিরকে খুঁজছি, সে আমার সাথে কিভাবে থাকবে? নেহার কণ্ঠে হতাশা আর অসহায়ের মিশ্রণ মিশে আছে, যেন হঠাৎ করে সবকিছু ভেঙে পড়েছে মাথার উপর। অর্ক চুপ হয়ে গেছে, তার চোখে এক অদ্ভুত ভয়। নেহা সেটা লক্ষ্য করে বলে, কি হয়েছে? আর কিছু বলবে? এইভাবে ভয় পাচ্ছ কেন? আমি বুঝেছি এটা কে করতে পারে, তবে শিওর না। কিন্তু একটা কাজও ঠিকমতো করো না তোমরা। বললাম দূরে থেকে আবিরের উপর নজর রাখতে, সেটা তো করনি। যত সব। অর্ক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ওর হাতের আঙুল একে অপরকে চেপে ধরে আছে, তার চোখে জমেছে। অর্ক, রাগ উঠিও না, বলো কি বলতে চাও? অর্ক চোখ তুলে তাকালো নেহার দিকে। গলা কাঁপছে ওর। সে আস্তে গলায় বলে, কথাটা বারান্দার শীতল বাতাসে বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ল নেহার কানে। নেহা যেন এক মুহূর্তের জন্য পাথর হয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেল তৃষ্ণায়। কি? জানতাম এটাই হবে। এ কাজ উনি ছাড়া কেউ করবে না। নেহা ধীরে ধীরে ঘুরে গেল বারান্দার দিকে। বারান্দার রেলিংয়ে হাত রেখে বাহিরের অন্ধকারের দিকে তাকালো। রাতের আকাশে চাঁদ নেই আজ, কেবল মেঘের আবরণ বিদ্যমান। কোথাও দূরে শহরের আলো ম্লান হয়ে ঝাপসা হয়ে গেছে আরো। তার বুকের ভেতর ঝড় বইছে। তার বাবা, তার নিজের বাবা, আবিরকে ছিনিয়ে নিয়েছে তার কাছ থেকে। এটা কখনো নেহা হতে দেয়নি, তবুও হয়ে গেছে। নেহার গলা শুকিয়ে যাচ্ছে, তার হাত কাঁপছে। কিছুই করার নেই তার। ক্ষমতা থাকা সত্ত্বেও এই মুহূর্তে সে অসহায়। ওদিকে অর্কের বুকের ভেতর ততক্ষণে কাঁপন বাড়ছে। সে জানে এই মুহূর্তের পর যা ঘটতে যাচ্ছে তা শুধু নেহার জীবনে নয়, পুরো শহরের ক্ষমতার ভারসাম্য উল্টে দিতে পারে। কারণ অর্ক জানে এক গোপন সত্য, আর সেটা হলো আবির কোনো সাধারণ মানুষ নয়। নো মার্সি শব্দটা মাথার ভেতর প্রতিধ্বনিত হয় অর্কের। একটাই নাম, একটা অন্ধকার কিংবদন্তি সে। আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংয়ের লিডার ক্রিস্টি, যার নাম শুনলে ভয় পায় মেক্সিকোর কান্টেল থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের মাফিয়ারা। অর্ক কেঁপে ওঠে। আজহার আহমেদ যে ভুল করেছে তার পরিণতি শুধু রক্ত নয়, শহরের রাস্তা কাঁপবে বন্দুকের গর্জনে। নেহা অসহায়ের মতো দাঁড়িয়ে। সে জানে না যে যে মানুষটাকে বাঁচাতে চাইছে সে আসলে মৃত্যুর দেবদূত হয়ে নামবে তার বাবার জীবনে। অর্কের ঠোঁট কাঁপে। নেহা তাকায় তার দিকে, চোখের তেজে অর্ক কেঁপে ওঠে। কি? নেহার গলা শুনে অর্ক কিছুটা ভয় পায়। অর্ক গলা নামিয়ে ফিস ফিস করে বলে। অর্ক থেমে যায় আবিরের বিষয়ে নেহাকে কিছু বলতে গিয়ে, কারণ এমনিতেই আবির আর নেহার সম্পর্ক আগের মতো নেই, যেটা অর্ক ভালো করেই জানে। আর আবির নো মার্সি গ্যাংয়ের লিডার, তাই অর্ক ভালো করেই জানে আবির কোনো সাধারণ কেউ না। ডেঞ্জারাস ওয়ার্ল্ডের মাফিয়া গ্যাং নো মার্সি এর লিডার। আজহার সাহেব যেন খাল কেটে কুমির ডেকে নিয়ে গেছে। অর্কের ভয় আবিরকে নিয়ে নয়, বরং আজহারকে নিয়ে। নেহা বলে, বুঝতে পেরেছি। কোথায় নিয়ে যেতে পারে? গাড়ি বের করো। তুমি ভয় পেও না, আবিরের কিচ্ছু হবে না। কি বিড়বিড় করছো দাঁড়িয়ে থেকে? গাড়ি বের করো, এক্ষুনি যেতে হবে। অর্ক ছুটে গেল গ্যারেজের দিকে। ওর গা বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। গাড়ির দরজা খুলতে খুলতে তার মাথায় বাজছে একটাই চিন্তা, আজহার সাহেব আপনি শেষ। ইঞ্জিন স্টার্ট, হেডলাইটের
আলো কেটে দিল রাতের আধার। নেহা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামে। তার কাঁধে কালো শাল জড়িয়ে আছে, কিন্তু সেই শালের ভেতর যেন লুকিয়ে আছে এক অচেনা ঝড়। গাড়ির ভেতরে বসতেই অর্ক ঠান্ডা গলায় বলল। নেহা সিট বেল্ট বেঁধে নেয়, তারপর বলে, যতটুকু মনে হচ্ছে পুরনো ফ্যাক্টরি জোন, নদীর ওপারে, শহর থেকে 20 কিলোমিটার দূরে। চলো। গাড়ি ছুটে গেল অন্ধকার রাস্তা ধরে। চারপাশের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। অর্কের মনে কেমন একটা অজানা ভয় ঘনীভূত হতে থাকে। অন্ধকার ঘর, চারদিকে নীরবতা, কেবল মাথার উপর ঝুলে থাকা একটি ছোট্ট বাল্বের ম্লান আলো সামান্য অংশকে আলোকিত করে রেখেছে। আবিরের হাত বাঁধা নেই, কেবল বসে আছে চেয়ারের ওপর। শরীরে ক্লান্তির ছাপ স্পষ্ট। সেই যে সকালে খেয়েছে সে, আর পেটে খাবার পড়েনি। আজহার সাহেব রবিন নামের ছেলেটার দিকে তাকায়, রবিনকে ইশারা করে। রবিন এগিয়ে আসে, হাতে একটি হকস্টিক। আবিরকে মারতে শুরু করে। টানা 5 মিনিট আবিরকে মারতে থাকে সে। মার খেয়ে আবিরের সারা গা থেকে রক্ত গড়িয়ে পড়তে শুরু করেছে। ঠোঁট, বুক, মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ছে জামার ওপর। জামার গলা ছিঁড়ে গেছে, কপাল থেকে হালকা রক্ত ঝরছে। নিঃশ্বাস ভারী হয়ে উঠছে প্রতিটি মুহূর্তে। সে কিছুক্ষণ ধরে চোখ স্থির রেখেছে তার সামনে দাঁড়ানো মানুষটার দিকে। আজহার আহমেদ দাঁড়িয়ে হাসছে। বয়স 50-এর কোঠায় হলেও রাজনীতিতে সে বড্ড এক্সপার্ট। তার চোখে অদ্ভুত এক জ্যোতি, ঠোঁটে হালকা বাঁকা হাসি গড়িয়ে পড়ছে। আজহারের এই হাসির আড়ে লুকিয়ে আছে মিদ্রুপ, লুকিয়ে আছে রাজনীতির রক্তাক্ত খেলা। আবির স্থির হয়ে বসে আছে, প্রশ্ন করে, নেহা কিছুই জানে না, তাই না? আজহারের গলার স্বর ধীরে ধীরে ভারী হয়ে আসে। আবিরের প্রশ্নে বলে, বললাম না, নেহা এসবের কিছুই জানে না। আবির চোখ সরু করল এবার। আজহার হেসে উঠল মৃদু স্বরে, ধীর গতিতে সামনে এগিয়ে এলো, ঝুঁকে পড়ল আবিরের দিকে। সে জানে না, মনে আছে প্রথমবার আর দ্বিতীয়বার তোমার উপর হামলা হলো, সেকেন্ড টাইম ওরা মারলো কিভাবে? নেহা নাকি মারছে, ওদের বিশ্বাস হয় না। যাই হোক, সেসব আমার কাজ ছিল। তারপর থেকে নেহা উঠে পড়ে লেগেছিল খুঁজে বের করার জন্য যে কে এর পিছনে কে আছে। এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। কি বোকাই না আমার মেয়েটা, দেশের এত বড় বিপদে আছে, কিন্তু সে বুঝতেও পারছে না যে সব কিছু চাইলেই করা যায় না। আর তাছাড়া ওরা এই ফেমাস সিটির প্ল্যানই হয়েছে, আমি শুধু তাকে পরিচালনা করছি। বোকা মেয়েটা প্ল্যানের অংশ হয়ে তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলে, আর সেজন্যই তোমাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এই কথাগুলো শুনে আবিরের বুকের ভেতর হঠাৎ ঝড় উঠে যায়। নেহা তার মানে কিছুই জানে না, এটা কেমন করে সম্ভব? সে তো নিজের কানে শুনেছে নেহার কণ্ঠে কিছু কথোপকথন। সন্দেহ জেগেছিল তার মনে, কিন্তু আজহার যেভাবে বলছে তাতে সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে। আবিরের চোখে অবিশ্বাসের ছাপ ফুটে উঠতে থাকে। আজহার সেটা বুঝে ফেলল মুহূর্তের মধ্যেই। ঠোঁটে আবারও সেই বাঁকা হাসি খেলে গেল আজহারের। আপনি মিথ্যে বলছেন, তাই না? তোমাকে মিথ্যে বলে আমার লাভ কি? আমি যা সাজিয়েছি সেভাবে সব ঘটলো। আমার দল, আমার মেয়ে সবার উপরে চলে যাবে। আজহার সাহেব সোজা হয়ে দাঁড়ালো, ধীরে ধীরে পকেট থেকে একটি সিগারেট বের করে আগুন ধরালো। ধোঁয়া ছাড়ল মুখ ভর্তি এক নিঃশ্বাসে। আজহার বলে, কিছুক্ষণের মধ্যেই তুমি মারা যাবে, তাই না? তাহলে আমি কেন মিথ্যে বলবো? আমি মৃত্যু পথযাত্রীকে মিথ্যে বলি না। আবির এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। হ্যাঁ, যুক্তিটা ঠিক। আজহার আবার বলতে শুরু করলো ধীর স্বরে, হ্যাঁ, তোমার সাথে পরিচয়, তোমার সাথে প্রেম, নাটক, সব নেহার বুদ্ধি ছিল, কিন্তু যখন তার বুদ্ধিটা কাজে দিতে শুরু করলো, তখনই আমার মাথায় আরো একটা বড় কিছু এসে হাজির হয়। আমি নিজের পরিকল্পনা সাজাতে শুরু করি। নেহার কাছ থেকে আড়াল করে এসব কিছু করা সহজ ছিল না, তবে সম্ভব হয়েছে। আজহারের চোখে তখন এক অদ্ভুত উন্মাদনা, যেন ক্ষমতার নেশায় অন্ধ হয়ে গেছে মানুষটা। ঘরের বাম পাশে দাঁড়িয়ে থাকা রবিনের লোকের দিকে চোখের ইশারা করল আজহার। রবিন সাথে সাথেই এগিয়ে এলো আবার। এবার কোমরের পেছন থেকে একটি কালো পিস্তল বের করে এবং আজহারের হাতে তুলে দেয়। আবির তাকিয়ে রইল স্থির দৃষ্টিতে। মনের ভেতর ভয় নয়, বরং অদ্ভুত এক শান্তি কাজ করছে এখন। হয়তো এটা সেই মুহূর্ত যার জন্য এতদিন লড়াই করে এসেছে আবির। আজহার পিস্তলটা হাতে নিয়ে কিছু সময় খেলতে লাগলো নিজের হাতে। আঙুল ঘোরাচ্ছে, কখনো ওজন ভেবে দেখছে, তারপর হঠাৎ স্থির হয়ে বলল,
মৃত্যু রাজনীতির মাঠে অনেক বড় একটা হাতিয়ার। এই এক হাতিয়ার দিয়েই কত কিছু করা সম্ভব। শোক, সেন্টিমেন্ট এসব পাবলিকের ম্যানুপুলেট করতে দারুণ কাজে লাগে। জানোই তো, অন্যরা অনেক করেছে, কেবল এই এক কথার জোরে সেন্টিমেন্ট দিয়ে তারা নিজেদের কত অকাজের জায়েজ করে নিয়েছে। পাবলিক সেটাও মেনে নিয়েছে। আপনি আমাকে মেরে নেহাকে শেষ করতে চান? শেষ নয়, ওকে আমি শিখিয়ে দিতে চাই আবির, যে এই খেলাটা কারো একার নয়। শক্তি ছাড়া এই খেলায় টিকে থাকা যায় না, ক্ষমতা ছাড়া চলা যায় না। তার কথায় ঘরের মধ্যে বাতাস হঠাৎ আরো ভারী হয়ে উঠল। কোথাও যেন দূর থেকে আবার কুকুর ডাকার শব্দ শোনা যায়। বাইরের জানালা দিয়ে দেখা যাচ্ছে রাতের আকাশ কালো মেঘে ঢেকে গেছে। বৃষ্টির গন্ধ ভেসে আসছে ভেতরে। আবিরের মনের মধ্যে তখন একটাই নাম ঘুরছে, নেহা। আজহারা আবার এগিয়ে এলো তার কাছে। পিস্তলটা এবার তার কপালের কাছে টেনে ধরে ঠান্ডা লোহার স্পর্শে কাঁপল না আবির, বরং চোখ মেলল সোজা তার দিকে। একটা কথা জানেন আজাহার সাহেব, মানুষ মরার আগে শেষ সত্যি কথা বলে। আপনি তো মারবেন, সত্য বলুন আপনার আসল খেলা কি? তোমার মৃত্যু আমাকে আমার স্বপ্নের সিংহাসনে বসাবে। নিহার চোখের জল আমাকে আরো শক্তিশালী করবে। দেশের মানুষ আমাকে মহিষী ভাববে। আর তুমি তুমি হবে এক নাম, যার মৃত্যু শোক গিলে খাবে এই জনতা। আজহার হাসতে শুরু করে কথাটা বলে। আবির ধীরে ধীরে চোখ বন্ধ করে। বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু ঠোঁটের হাসি লেগে আছে, কারণ সে জানে খেলা এখনো শেষ হয়নি। অন্ধকারে ঢেকে আছে ছোট্ট ঘরটা। বাতাস ভারী হয়েছে। দেয়ালের কোণায় জমে থাকার সাথে সাথে গন্ধ যেন মৃত্যুর পূর্বাভাস দিচ্ছে। ঘরের মাঝখানে একটি চেয়ার, তাতে এখন শক্ত করে বাঁধা আবির। তার শরীরের প্রতিটি রক্তকণা উত্তেজনায় কাঁপছে, কিন্তু মুখে অদ্ভুত শান্তি। আজহার আহমেদ দাঁড়িয়ে আছে আবিরের সামনে, হাতে কালো পিস্তল, আর ঠোঁটে লেগে আছে যেন সাপের মতো বিষাক্ত হাসি। চোখের দৃষ্টিতে শীতল আগুন বয়ে যাচ্ছে তার। সেই চোখের দিকে তাকিয়ে থাকা মানেই যেন অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে যা। সে ধীরে ধীরে পিস্তল তুলে ধরল আবিরের দিকে। বন্দুকের নল সোজা আবিরের কপালের দিকে তাক করা। মুহূর্তের জন্য সময় যেন থেমে যায়। বাইরের হালকা বাতাসও যেন দাঁড়িয়ে পড়ল জানালার ফাঁকে। আবির গভীর শ্বাস ফেলে নাফিজেরা কোথায়, মায়ের মুখ মনে পড়ল হঠাৎ। ছোটবেলায় শোবার আগে মায়ের কোলে মাথা রেখে শোনা গল্পগুলো যেন একে একে ফিরে এলো আবিরের মনে। বুকের ভেতর হঠাৎ তীব্র এক শূন্যতা অনুভব করে আবির। তার সাথে সাথে মনে পড়ল নেহার কথা। নেহার সেই চোখ দুটো, যেখানে সে খুঁজে পেয়েছিল জীবন, ভালোবাসা আর ভালো থাকার আশ্রয়। শেষবার যদি ওকে একবার দেখতে পারতাম, একবার। মনের ভেতর তীব্র হাহাকার ছড়িয়ে পড়ল আবিরের। সে চোখ বন্ধ করল ধীরে, অপেক্ষা করতে লাগলো সেই চিরচেনা আওয়াজের জন্য। সেটা গুলির শব্দ, নয়তো দরজা খোলার শব্দ। এর আগেও সে গুলি খেয়েছে। শরীরের ভেতর ধুকপুক করা জ্বালা সে চেনে, জানে কেমন ব্যথা ছড়িয়ে পড়ে মাংস আর রক্তের ভেতর। ঠিক তখনই দরজা বেশ জোরে কড়া নাড়ার শব্দ শোনা যায়। শব্দটা বেশ জোরেই হচ্ছে। আবিরের দিকে তাক করে আছে পিস্তল আজহার সাহেব। আবিরের মনে কোনো ভয় নেই, আছে শান্তি। কারণ নেহাকে যা ভেবেছিল নেহা তেমন নয়। নেহা যা করেছে সেটা তার বাবার কথা মতো। মানে নেহা শুরুতে অভিনয়ে ভালোবাসে আবিরকে, কিন্তু নেহার প্রতি আবিরের ভালোবাসা এতটাই বিশাল হয় যে নেহা আবিরকে সত্যি সত্যি ভালোবাসতে শুরু করে। আর তাতেই বাধে বিপত্তি। নেহা তার প্ল্যান থেকে সরে যায়। আর এটা আজহার মেনে নিতে পারছিল না, কারণ তাদের দলে নেহাই হলো বিশেষ ট্রাম্প কার্ড। আর নেহা আবিরকে বাঁচানোর সব কিছু করেছিল, যা আজহার আর তার দলের জন্য একদমই ঠিকঠাক ছিল না। এজন্য আজহার আবিরকে তুলে এনেছে মারার জন্য। আবিরকে গুলি করতেই যাবে এমন সময় ফ্যাক্টরির দরজায় বেশ জোরে ঠক ঠক শব্দ শোনা যায়। আবির চেয়ারে বসে আছে। দরজায় কড়া নাড়ার শব্দ প্রখর হতে শুরু করেছে। আজহারের বুকের ভেতর ধক করে উঠল। এই অসময়ে আবার কে? তার চোখ রবিনের দিকে যায়। রবিন দাঁড়িয়ে আছে দরজার কাছে, হাতে থাকা সিগারেটের ধোঁয়া ছাড়ছিল নিজ মনে। আজহার নিচু গলায় বলে, দেখো তো কে এসেছে। রবিন গা ঝাড়া দিয়ে এগিয়ে গেল দরজার দিকে। আরেকটা পিস্তল কোমরে গুজে রেখেছে সে। দরজাটা খুলতেই রবিনের মুখে বিস্ময়ের ছাপ ফুটে ওঠে। বাইরে দাঁড়িয়ে আছে 10 জন ছেলে। সবার মুখ ঢাকা কালো মাস্কে, শরীর ঢাকা কালো পোশাকে, মাথায় কালো হুডি, বুকের ওপর সাদা রঙের ইংরেজি অক্ষরে স্পষ্ট লেখা নো মার্সি।
দৃশ্যটা যেন কোনো মৃত্যুর দূত এসে দাঁড়িয়েছে দরজায়। নিস্তব্ধতা ঘন হয়ে গেল তাদের আগমনে। রবিন কিছু বলার আগেই সামনে থাকা নাফিস ছেলেটা পিস্তল তুলল। সাইলেন্সার লাগানো পিস্তল থেকে মৃদু শব্দে গুলি বেরোলো। তখনই গুলিটা রবিনের কপালের মাঝ বরাবর লাগে। মুহূর্তেই তার শরীর হেলে পড়ে নিচের দিকে, রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। পেছনে থাকা একজন রবিনের গায়ের কলার চেপে ধরে টেনে নিল বাইরে, যেন এ তার প্রতিদিনের অভ্যাস। অন্য একজন এসে পকেট থেকে সাদা কাপড় বের করে রক্ত মুছতে শুরু করলো মেঝে থেকে। ঘরের ভেতর যেন নীরবতা জমেছিল, তা মুহূর্তেই ভেঙে গেল অদ্ভুত এক ত্রাসে। আজহারের গলা শুকিয়ে কাট, সে এক পা পিছিয়ে গেল, চোখ বড় বড় করে তাকিয়ে রইল কালো পোশাকের সেই ছেলেদের দিকে। নো মার্সি নামটার ভেতরেই ভয় আছে, কারণ এই গ্যাংয়ের ভেতরে কোনো দয়া নেই, কোনো ক্ষমা নেই। যারাই তাদের হাতে পড়েছে জীবিত আর ফিরতে পারেনি। আজহারের মনে আতঙ্কের স্রোত বইতে শুরু করে। তার চোখ হঠাৎ আবিরের দিকে গেল। সে তখনও চেয়ারে বসে আছে, কিন্তু হঠাৎ আবির শব্দ করে হাসতে শুরু করে। হাসিটা যেন হিংস্র, হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়া এক হাসি। সেই হাসিতে নেই আনন্দ, নেই মুক্তি, আছে কেবল ভয়ঙ্কর এক দানবের উল্লাস। আজহারের বুক কেঁপে উঠল, কণ্ঠ শুকিয়ে গেল, ভাঙা গলাতে বলে, হাসছো কেন তুমি? আজহারের গলা কাঁপছে। আবির ধীরে ধীরে মুখ তুলল সামনের দিকে। ভাবছি খেলাটা কে কার সাথে খেললো। ধুর, অনেক মার খেয়েছি অভিনয় করতে গিয়ে। নেহার কাছ থেকেও কষ্ট পেয়েছি। মনে হচ্ছে অভিনয়ে আমি সেরা রে। আবিরের এমন কথায় আজহারের কপালে ঘাম জমে ওঠে, গলা শুকিয়ে এলো। আমতা আমতা স্বরে বলল, মানে? বয়েস কাম হেয়ার। শব্দটা বেরোনোর সাথে সাথে নাফিস এগিয়ে এলো সামনে। সে এসে আবিরকে বলে, স্যার বসে থাকেন, বাকি কাজ আমাদের। তারপর এক ঝটকায় আবিরের হাতের দড়ি কেটে দিল। চেয়ারে থেকে উঠে দাঁড়ালো আবির। নাফিস তাকালো লোকগুলোর দিকে, যারা এতক্ষণ আবিরকে মরতে দেখার জন্য দাঁড়িয়েছিল। ঠিক আছে, আজহারকে বাদে সবাইকে মেরে ফেলো। এক মুহূর্তের জন্য ঘরের ভেতর নিস্তব্ধতা ভরে যায়। তারপর হঠাৎ মৃত্যুর ঝড় নেমে এলো সবার উপরে। আজহারের বসতে বাকি নেই। আবির আসলে শুধু একজন শিক্ষক নয়, সে একজন মাফিয়া। ওরাই যেন ওদের প্ল্যানে আবিরকে ডেকে ফেলেছে ভুল করে। এখন আজহার বুঝতে পারছে তিনি কেন সেদিন বেঁচে ফিরেছিল শাওনদের থেকে। আবার অর্ক, আবির, ওরা কিভাবে বাঁচল। আসলে আবিরই সবাইকে মেরেছে। নিজের মৃত্যুর কথা বুঝতে পেরে আজহার যেন কাঁপতে শুরু করেছে। এ যেন খাল কেটে কুমির ডেকে এনেছে তিনি। নাফিস প্রথম লোকটার মাথা পেছনে হেলতে না হেলতেই আরেকজনের বুক বিদ্ধ হলো গুলিতে। সাইলেন্সারের শব্দ এত ক্ষীণ যে বাইরের কেউ টেরই পাবে না। প্রতিটি গুলি যেন মৃত্যুর অদৃশ্য ছোঁয়া বুনতে শুরু করেছে। মেঝেতে পড়ে থাকা লাশ টেনে নিয়ে যাচ্ছে এক একজন। লাশ সরিয়ে নেওয়ার পর আবার অন্যজন এসে মুছে দিচ্ছে রক্ত। আরেকজন ধুলো ছড়াচ্ছে পরিষ্কার জায়গাতে। যেন এ কোনো অপরাধের দৃশ্য না, বরং নিখুঁতভাবে সাজানো এক নাটক, যেখানে প্রমাণের চিহ্ন থাকবে না বিন্দুমাত্র। একজনের মাথা চেপে ধরে সোজা দেয়ালে ঠুকে দিল একটা ছেলে। শব্দ হলো ঠাস। কর্কশ আওয়াজে মাথার হাড় ভেঙে ফেটে মগজ বেরিয়ে আসার উপক্রম হলো। রক্ত ছিটকে লাগলো দেয়ালে। মুহূর্তেই তার নিথর শরীর মেঝেতে লুটিয়ে পড়ে। দুজন ছেলেকে দেখা গেল একসাথে একজনের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে বাইরে, যেন মরা মানুষ না, কেবল পুরনো কোনো পুতুল। আজহার দাঁড়িয়ে আছে স্থির হয়ে, চোখ বড় বড়। তার বুকের ভেতর হাহাকার করে উঠছে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। ঘরের মধ্যে এখন মৃত্যুর গন্ধ বাড়ছে। আবির সোজা হয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছে। প্রত্যেকটি মৃত্যুর দৃশ্যের সাথে সাথে আজহারের বুকের ভেতর কাঁপন বেড়ে চলেছে। সে হঠাৎ পেছনে সরে গিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। চোখের সামনে তার নিজের সাম্রাজ্যের দেয়াল ভেঙে পড়ছে, অথচ সে কিছুই করতে পারছে না। শেষ মানুষটার গলাও যখন কেটে ফেলা হলো, ঘর ভরে গেল নীরবতায়। লাশের চিহ্ন, রক্তের গন্ধ মিশে আছে বাতাসে। ছেলেরা দ্রুত কাজ শেষ করে রক্ত মুছে পরিষ্কার করে দেয় মেঝে, যেন কিছুই ঘটেনি এখানে। নাফিস হাত থেকে গ্লাভস খুলে ফেলে মৃদু স্বরে বলল, স্যার সব ক্লিয়ার। আবির মাথা নেড়ে সম্মতি দিল। ঠিক আছে, বেরিয়ে যাও, আমি কথা বলবো পরে। তার আগে আমাকে মারো। নাফিস ওয়াটার পাইপ আবিরকে অনেক মারে, প্রায় আধমরা অবস্থা। আবির ইশারা করে সেখান থেকে চলে যেতে বলে ওদেরকে। নাফিসের ঠোঁটে হাসির রেখা। সে ঘুরে দাঁড়ালো। বাকি ছেলেরা একে একে বেরিয়ে গেল ঘর থেকে। পায়ের শব্দ মুছে গেল করিডোরের অন্ধকারে। দরজাটা ভেতর থেকে বন্ধ হয়ে যায়। এখন ঘরে দুজন, আবির আর আজহার। নীরবতা যেন চাপ তৈরি করছে দেয়ালে।
আবির ধীরে ধীরে এগিয়ে এলো আজহারের দিকে। আজহারের চোখে তখন আতঙ্কের ছাপ স্পষ্ট। মেঝেতে একটা পিস্তল পড়ে আছে, সেদিকে একবার তাকিয়ে আজহার কাপা গলায় বলল, তুমি তুমি কে? যে মানুষটাকে আপনারা খেলার বোর্ডে রাখছিল গুটি ভেবে, আসলে সেই মানুষটাই বোর্ড উল্টে দিল। ভাবছেন কেন এতক্ষণ বাঁচিয়ে রেখেছি আপনাকে? মারতেও পারতাম, কিন্তু না, খেলা এখনো শেষ হয়নি। খেলাটা তো এবার আমার স্টাইলে হবে বস, তখন আপনি বুঝবেন আসল খেলা কাকে বলে। আজহারের বুকের ভেতর ভয়ের শীতল স্রোত বইতে শুরু করেছে সে। আবির এগিয়ে গিয়ে আজহারের কানে মুখ এনে ফিস ফিস করে বলল, নো মার্সি আজাহার, এই নামটা মনে করতে থাকেন, কারণ আজ থেকে আপনার পৃথিবীতে দয়ার কোনো জায়গা নেই। আপনি উপরে যাবেন। ঘর ভরে গেল অন্ধকারের নিস্তব্ধতায়। বাইরে বৃষ্টির শব্দ যেন মৃত্যুর সঙ্গীত বাজাচ্ছে। আজহার একটু একটু করে এগিয়ে আসে পিস্তলের দিকে, তারপর আবিরকে ধাক্কা দেয় আজহার। এমন সময় দরজা খোলার শব্দ হলো। আবির পড়ে যায় চেয়ারে। আজহার দৌড়ে এসে পিস্তল হাতে তুলে নিয়ে আবিরের দিকে তাক করে। আবির চোখ বন্ধ করে চিৎকার করে বলে, আমাকে ছেড়ে দেন স্যার, আমি নেহাকে আজও ভালোবাসি। আপনি সব কিছুর জন্য আমাকে ব্যবহার করলেন, নেহার কথাও ভাবলেন না, তার মনের অবস্থা কি হবে। আমি নেহাকে ভালোবাসি স্যার, কেন আমাকে মারছেন? নেহার কষ্ট হবে স্যার। এমন সময় গুলি চলার শব্দ শোনা যায়। তারপর আজহার সাহেব একটু একটু করে এগিয়ে আসে পিস্তলের দিকে, তারপর সুযোগ বুঝে আবিরকে জোরে ধাক্কা দেয়। আবির পড়ে যায় ফ্লোরের ওপর। আজহার ঝাঁপিয়ে পড়ে পিস্তলের ওপর, তারপর সেটা হাতে তুলে আবিরের দিকে তাক করে। আবির চুপ করে বসে থাকে। আবিরের সারা গায়ে জমে থাকা রক্তের দাগ। আবিরের মুখে ক্লান্তি, কিন্তু চোখের ভিতর এখনও সেই জেদ, তবে হাসিটাও লেগে আছে। সামনে দাঁড়িয়ে আজহার আহমেদ, হাতে পিস্তল, ঠোঁটে এক অদ্ভুত হাসি তারও। আবির বুঝে গিয়েছে কথার সব রাস্তা বন্ধ, এখন যা বাকি আছে তা কেবল রক্তের হিসাব। আজহার একটু একটু করে এগিয়ে আসে আবিরের দিকে। আজহার সাহেব আবিরের দিকে পিস্তল তাক করে ধরে বলে, অনেক হইছে, তুই যেই হোস, তোকে এবার মরতে হবে। তোকে না মারলে নেহার জনপ্রিয়তা বাড়বে না। তোকে সরানোর চেষ্টা করছি, পারিনি। নেহা এবারও বুঝতে পারবে না, তোকে সরানো হবে। সে কখনোই তোর মৃত্যুর রহস্য অব্দি পৌঁছাতে পারবে না। আবির ওর হাতের ভেতর থাকা একটা ছোট্ট ডিভাইস প্রাইভেট করার অনুভূতি পায়। সেটা মুঠো করে ধরে ঠাস করে চাপ দিয়ে ভেঙেও ফেলেছে। তারপর মুচকি হাসি সে আবির স্থির চোখে তাকিয়ে রইল পিস্তলের দিকে। আজহার এবার এক পা সামনে এগিয়ে এলো। তার চোখের মণিতে চলছে অদ্ভুত এক উন্মাদনা। সে বলে, হাসিস কেন? মরার জন্য কি পাগল হয়ে গেছিস, নাকি ভাবছিস নেহা আমাকে ধরে ফেলবে? নেহার কথা বাদ দে, সে কখনো আমার অব্দি পৌঁছাতে পারবে না। সে জানেই না আমি কোথায়। আবির বলে, দয়া করে মারবেন না, আপনি যতই আমাকে মারুন আমি নেহাকে ছাড়তে পারবো না স্যার। ঠিক সেই সময় একটা গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে আজহারের মুখ বিকৃত হয়ে গেল। সে এক ঝটকায় পেছনে হেলে যায়। তার পায়ে গুলি লেগেছে, লাল রক্ত ঝরতে শুরু করে। কে গুলি করেছে তাকে? ব্যথা আর রাগের মিশ্রণে তার মুখ বিকৃত হতে শুরু করে আজহারের। আমি ঠিক পৌঁছে গেছি বাবা। আবির অবাক হয়ে তাকিয়ে রইল। কে করলো? ঠিক তখনই পেছন থেকে শোনা গেল এক নারী কণ্ঠ। আবির আর আজহারের চোখ একসাথে ঘুরে গেল দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে নেহা, তার হাতে পিস্তল। নেহার মুখে কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই। আবিরের বুকের ভেতর চাপা আবেগ ফেটে বেরোতে চাইল। নেহা এসেছে। অদ্ভুত এক স্বস্তি তার বুকের ভেতর ছড়িয়ে পড়ে, যেন হঠাৎ মৃত্যুর সাগরের মধ্যে ভেসে উঠেছে জীবনরেখা। আজহারও তাকিয়ে আছে বিস্ময়ে। মুখের রাগ সামলে নিয়ে সে হেসে ফেলে বলে, তুই ভালো করেছিস এসেছিস। আবির, নো মার্সি। থামো বাবা, লজ্জা করে না? আবিরকে মারার প্ল্যান করে আবার তাকে আমার শত্রু বানাচ্ছ? সে নো মার্সি গ্যাংয়ের কেউ, এটা বলতে চাচ্ছিলে তো? ছি বাবা, আবিরকে রক্তাক্ত করে তুমি কি করেছো সব শুনেছি আমি। আবির চিৎকার করে বারবার বলেছে আমাকে ভালোবাসে, আর তুমি বারবার তাকে মারার কথা বলেছো। আজহার আবিরের দিকে তাকালো। আবির সবার আড়ালে ওনার দিকে তাকিয়ে মুচকি হাসে। আজহার বুঝতে পেরেছে তাই লোকেরা এসে আজহারের লোকেদের মেরেছে, আর তাদের লাশ কেন সরিয়েছে, আবার আবির কেন নাফিসকে মারতে বলেছে তাকে, সেটাও এখন বুঝতে পেরেছে আজহার। আবির আসলেই মাইন্ড গেমার। নেহা ধীরে ধীরে এগিয়ে আসে আজহারের দিকে। তার চোখ ওর বাবার চোখে আটকে আছে। কাছে এসে বলে, আবিরকে যেতে দাও বাবা। আজহারের চোখের মনি জ্বলে উঠল। সে জানে আবিরকে, কিন্তু নেহা বিশ্বাস করছে না।
বোকা মেয়ে, আমি এটা তোর ভালোর জন্যই করছি, বুঝতে কেন পারছিস না? তাছাড়া তুই আবিরকে চিনিস না, ও কিন্তু আমাদের নিয়ে। থামো, আমার এত ভালো করা লাগবে না, যা হয়েছে যথেষ্ট। আমার আর আবিরের ভেতর দ্বন্দ্ব তৈরি করেও কি শান্তি হয়নি? না, এটা যথেষ্ট না, দলের জন্য স্যাক্রিফাইস করতেই হয়। বাবা, আবারও বলছি, যা করেছো এক্ষুনি থামো। আমি কাউকে নিয়ে আসিনি, একেবারে একা এসেছি। প্লিজ আবিরকে যেতে দাও, আমি বাকিটা সামলে নেব। সামলাবি? ভুলে যাস না যে আমি তোর বাবা, তোকে কিছুই সামলাতে হবে না। আর আবির কিন্তু একটা জলজান্ত বোমা, আমি চাই না তোর জীবনটা শেষ হোক। এ বলে সে আচমকা ঘুরে আবিরের দিকে পিস্তল তুলল, কিন্তু গুলি ছোড়ার আগেই নেহা তার হাতে থাকা পিস্তলের ট্রিগারে চাপ দেয়। গুলিটা সোজা গিয়ে লাগে ছাদের ওপর ঝুলে থাকা বাল্বে। মুহূর্তে ঠাস করে শব্দ হয় একটা, আলো নিভে গেল। আজহার আবিরের সোজা গুলি করে, কিন্তু অন্ধকারে আবির সরে যায়, আর নেহা আবিরকে বাঁচাতে আবিরের জায়গাতে চলে আসে। আজহারের ছোড়া গুলি এসে লাগে নেহার গায়ে। নেহা মুখ বন্ধ করে চিৎকার চেপে রাখে। আবিরের হাতের কাছে নেহার পিস্তল চলে যায়। আজহারের ছোড়া গুলির কারণে পিস্তল জ্বলে ওঠে। আবির ঠিক সেই সোজা গুলি করে পরপর 3টে। আজহারের বুকে যেয়ে গুলি লাগে, সাথে সাথেই শোনা গেল আজহারের মৃত চিৎকার। আহ! আবির পিস্তলটা নেহার হাতের কাছে ছুড়ে দেয়। আবির চিৎকার করে বলে, নেহা বাঁচাও। নেহা বোকার মতো গুলি ছুড়ে 3টে। দুজনের চোখের সামনেই অন্ধকার, কানে কেবল প্রতিধ্বনিত হচ্ছে চিৎকার। হঠাৎ আবির অনুভব করলো কেউ ঝাঁপিয়ে পড়ল তার উপর। পরিচিত গন্ধ, পরিচিত স্পর্শ। আবির, ঠিক আছো তুমি? চলো আবির, বাবার আরও লোক থাকতে পারে, বাবা মনে হয় অন্ধকারে দেখবে না। চলো এক্ষুনি। আবির কিছু বলার আগে নেহা তার হাত চেপে ধরে। আবিরও বলে, চলো। অন্ধকারের ভেতর তারা দৌড় দিল। কে গুলি ছুঁল বোঝার উপায় নেই। দরজা পার হতেই বাইরে চাঁদের আলো আবছাভাবে ছড়িয়ে পড়েছে। পেছন থেকে ভেসে আসছে আজহারের চিৎকার। নেহা থাম, আবির নো, নো। আজহার পুরো কথা শেষ করতে পারে না, কিন্তু নেহাও থামে না। আবিরকে টেনে নিয়ে ছুটল সোজা সামনের দিকে। গলির শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে দুটো কালো রঙের গাড়ি, হেডলাইট নিভিয়ে রাখা, যেন অপেক্ষা করছিল তাদের জন্য। নেহা আবিরকে ঠেলে গাড়ির ভেতর বসিয়ে দিল। অর্ক নেই সেখানে। আবির ড্রাইভিং সিটে গিয়ে বসলো। নেহা বলে, চালাও। তার কণ্ঠ কাঁপছে, শ্বাস ছোট হয়ে এসেছে। গাড়ি স্টার্ট দেয় আবির। ছুটে চলল অন্ধকার পথে। স্টিয়ারিং শক্ত করে ধরেছে আবির। নেহা পাশে বসে আছে, মুখে ধুলো মাখা, চোখে ক্লান্তির বিরাট ছাপ। তারপর আবিরের দৃষ্টি নেমে গেল নিচের দিকে। নেহার শার্টের এক পাশ রক্তে ভিজে গেছে, লাল রং গাঢ় হয়ে উঠেছে কাপড়ে। আবির গাড়ি ব্রেক করে। আবিরের গলা শুকিয়ে গেছে। নেহা বলে, গাড়ি থামালে কেন? বাবার লোকেরা আসবে। তোমার গুলি লেগেছে। আমি ঠিক আছি, তুমি গাড়ি চালাও। আমাদের হাসপাতালে যাওয়া দরকার এখনই। না, এক্ষুনি না, তুমি নিরাপদ নও। ওরা পেছনে পেছনে আসতে জাহান্নামে যাক সব, কেউ আসবে না, কেউ বেঁচে নেই। তুমি কেন আমাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লে? গাড়ি চালাও আবির। তুমি একটা বোকা, নিজেকে বড্ড সাহসী মনে করো। তুমি কি ভাবো তুমি আবিরকে নিয়ে খেলেছো? আবির সব জেনে ফেলেছে সেদিন। গাধি, আমি তো সব আগেই। আবির থেমে গেল। নেহার চোখ বুজে আসতে শুরু করেছে। আবির দেরি করে না, তার পায়ের নিচে গাড়ির এক্সেলারে চাপ বাড়ে। গাড়ি ছুটে চলল ফাঁকা রাস্তায়। আবিরের মাথার ভেতর সবকিছু গুলিয়ে গেছে। সামনে কেবল একটা চিন্তা, নেহাকে বাঁচাতে হবে। সে একবার নেহার দিকে তাকায়। ওর মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে, ঠোঁটে টুনে রক্ত জমে আছে। আবির বারবার কথা বলার চেষ্টা করে নেহাকে জাগিয়ে রাখার জন্য, কিন্তু নেহার কণ্ঠ এখন অনেক ম্লান। সে বিড়বিড় করে বলে, আমার উপর রাগ করে থেকো না কেমন? শব্দগুলো যেন অদ্ভুত ভারী হয়ে আসে। আবির কিছু বলতে যাচ্ছিল, কিন্তু নেহা নিজেই বলে গেল, বাবা আমার কথা ভেবে এইসব খারাপ কাজ করেছে। আর যদি আমার কিছু হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও। তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আসলে শুরুতে আমার প্ল্যান ছিল তোমার মতো কারোর সাথে সম্পর্কে যাব, পাবলিকলি ঘুরবো, তারপর সবাইকে দেখাবো, তারপর ব্রেকআপ করব। কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলি অনেক। সেদিন মঞ্চে আমার উপর গুলিটা বাবার লোক চালিয়েছে, যাতে মানুষ আমাকে নিয়ে ভাবে। সেদিন প্ল্যান ছিল আমি সামান্য আহত হব, বাবা প্রেস মিটিংয়ে বলবে আমার মেয়ে সত্যের পথে আছে বলেই আজ গুলি খাচ্ছে। সবার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত সে। সব কিছু সেদিন ঠিকই ছিল। বাড়িতে মন্ত্রীদের আগমনও ঘটে, সবাই তারা আমার নামে এসব বলেও। কিন্তু মাঝপথে থেকে তুমি হঠাৎ আসলে আমার বাড়িতে।
সে অবধি আমি তোমাকে সেভাবে ভালোই বাসিনি আবির। ওই দিন তোমার চোখে আমি ভালোবাসা, চিন্তা, কেয়ার, ভয় দেখেছি আমার প্রতি। শুধু আমি নয়, বাকিরাও আমার প্রতি তোমার এই নীরব ভালোবাসা দেখেছিল। আর তারপরই প্ল্যান চেঞ্জ হয়। তবে সেদিনের পর সব প্ল্যান ছেড়ে দেই আমি। ভেবেছি তোমাকেই ভালোবেসে যাব, এতে যা হবার হবে। আমি তোমাকে ভালোবাসি আবির। মরার পর বুঝবে আমার মতো তোমাকে কেউ ভালোবাসেনি। কিন্তু সেদিনের পর বাবা আর রাষ্ট্রপতি মিলে তোমাকে দুনিয়া থেকে সরানোর প্ল্যান করে। এরপর এটাও বলে যে আবির মানে তুমি যদি সব জেনেও যাও তবে আমাকে তোমার কাছে খারাপ বানাবে। আমি সত্যি বলছি আবির, তোমাকে প্রচণ্ড ভালোবাসি। মরার পর রোজ একবার আমার কবরটা দেখে যেও। আবির অ্যাক্সিলেটর আরও জোরে চেপে ধরে। নেহার সব কথা এখন শোনার সময় নেই। সে ঝাড়ি দিয়ে বলে, চুপ, এসব কিছু বলবে না, একদম চুপ থাকো, তোমার কিছু হবে না। গাড়ি ছুটছে রাতের বুক চিরে। নিহার শরীর নিস্তেজ হয়ে পড়েছে, শার্টের এক পাশ লাল হয়ে আছে রক্তে। আবির জানে না কত দ্রুত সে গাড়ি চালাচ্ছে। স্পিডোমিটারের দিকে তাকানোর মতো মানসিক অবস্থা নেই। তার মাথার ভেতর কেবল একটাই শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, বাঁচাতে হবে নেহাকে। কখন যে সে জিএমসির ইমার্জেন্সি ওয়ার্ডে এসে পৌঁছলো তা তার নিজেরও মনে নেই। গাড়ি থামার সাথে সাথে দরজা খুলে সে নেমে পড়ে। কাঁপতে থাকা হাতে নেহার নিস্তেজ শরীর কোলে তুলে নিল। গরম রক্তের স্রোত গড়িয়ে পড়ছে তার হাতে। পেছনে নাফিজরা আসলো, তারাও এগিয়ে আসে নেহার কাছে। আবিরের বুকের ভেতর আতঙ্কের আগুন জ্বলে উঠছে। না, কিছু হবে না ওর, হতেই পারে না। দৌড়াতে দৌড়াতে ইমার্জেন্সি ওয়ার্ডে ঢুকে পড়ে। ডক্টররা প্রথমেই হতবাক হয়ে তাকিয়ে রইল ওদিকে। এক ডক্টর চিৎকার করে উঠল, তারপর কপালে ভাঁজ ফেলে বলল। আবিরের বুকের ভেতর আগুন জ্বলে উঠল আবার। পুলিশ, এখন ওকে বাঁচানো দরকার। নাফিস। আবিরের কথা শুনতেই নাফিজ ওর কোমর থেকে পিস্তল বের করে। ডক্টরেরা ভয়ে পিছিয়ে যায়। ঠিক তখনই পাশের নার্স চিৎকার করে উঠে বলে, স্যার, উনি তো নেহা ম্যাডাম, আমাদের হোম মিনিস্টার। ডক্টর থমকে গেল। নেহার চেহারায় রক্ত লেগে থাকার কারণে চিনতে পারেনি কেউ। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে গেল। সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। তারপর ডক্টর তাড়াহুড়ো করে পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল দিল। কয়েক সেকেন্ড পর ফিসফিস করে বলল। ফোন কেটে দিয়ে চিৎকার করে। আবিরের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। হাতের ভেতর নেহার নিস্তেজ শরীরটা যেন তার হৃৎপিণ্ডে খঞ্চরের মতো বিচ্ছে। নেহাকে নিয়ে যাওয়া হয় ওটিতে। আবিরকেও ডক্টরেরা দেখাশোনা করে। 3 ঘন্টা চলল ওদের ট্রিটমেন্ট। আবিরের সারা গায়ে ব্যান্ডেজ। সে ওটির সামনে বসে আছে। অর্করা এসেছে, নাফিজেরা আছে সেখানে। প্রায় 3.5 ঘন্টার মধ্যে যেন ঝড় নেমে এলো হাসপাতালে। খবর ছড়িয়ে পড়তে দেরি হলো না। মিডিয়া, পার্টির লোকজন, সাধারণ মানুষ সবাই একসাথে ভিড় জমাতে শুরু করে হাসপাতালে। পুরো হাসপাতাল জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। পুলিশ হিমশিম খাচ্ছে ভিড় সামলাতে। আমির বসে আছে করিডোরের কোনায়। তার মুখে ক্লান্তির ছাপ, চোখে নিদারুণ উদ্বেগ। তার সারা গায়ে ব্যান্ডেজ। তার মনের ভেতর বারবার ভেসে উঠছে একটা দৃশ্য। অন্ধকার ঘরে নেহা তার দিকে ঝাঁপিয়ে পড়ছে, নিজের শরীর দিয়ে তাকে আড়াল করছে। যদি সেই মুহূর্তে নেহা না থাকতো, গুলিটা লাগতো তার শরীরে, হয়তো সে আজ বাঁচত না। কিন্তু আবির তো সরে গিয়েছিল। নেহা বোকার মতো ঝাঁপিয়ে পড়েছে। এইসব ভাবতে ভাবতেই কানে এলো কারো ডাক। আবির তাকালো। নেহার পিয়ে দাঁড়িয়ে আছে সামনে। অর্ক আবিরকে বলে, তো আমি কি করব? আবির মাথা নিচু করে কিছুক্ষণ ভাবল। সবকিছু এত তাড়াতাড়ি পাল্টে গেছে। আবির কি কখনো ভেবেছিল ওর জীবন এমন হবে? দীর্ঘশ্বাস ফেলে সে উঠে দাঁড়ালো। অভ্যাস করতে হবে, সামনে আরও অনেক কিছু বাকি আছে। কিছুক্ষণ পর আবির বেরিয়ে গেল মিডিয়ার সামনে। ঝলমলে ক্যামেরা, মাইক্রোফোনের বন্যা, সবাই ওর দিকে তাকিয়ে আছে। আবিরের অবস্থা দেখে সবাই আরও অবাক। প্রশ্নের পর প্রশ্ন ধেয়ে আসছে। স্যার, আপনাদের এই অবস্থা কেন? ম্যাডামকে কে গুলি করলো? আপনার সারা গায়ে ক্ষত কেন? আপনি কিভাবে তাকে বাঁচালেন? হোম মিনিস্টারের নিরাপত্তা এমন গাফিলতি কিভাবে হলো? পুলিশ কোথায় ছিল? আবির মনে মনে হাসে। সে তো অনেক কিছুরই সাক্ষী। আবির ঠান্ডা গলায় বলল, আমি কি করব বলো তো? আমরা নিজেদের মতো কিছু সময় কাটাতে গিয়েছিলাম ফার্ম হাউসে। নেহা চাইনি সেখানে কোনো নিরাপত্তার লোক থাকুক। সেই সুযোগ নিয়েছে সন্ত্রাসীরা। তারা হামলা করে, আমাকে মারে অনেক। তবে আমি কোনো মতে নেহাকে নিয়ে বের হয়ে আসতে পেরেছি। বাকিটা পুলিশ বলবে। তারা সেখানে খোঁজ খবর নিলেই বুঝতে পারবে।
কেউ বুঝতে পারল না কতটা শক্তি নিয়ে আবির এসব বলছে। সে জানে সত্যিটা বললে সব শেষ হয়ে যাবে, নিহার ক্যারিয়ার, তার নিজের অবস্থা সব ভেঙে পড়বে। সবাই কিছুটা শান্ত হয়। আবির চলে আসে, নাফিস আসে সেখানে। স্যার, আজাহারের লাশ ফার্ম হাউসে পাঠিয়ে দিয়েছি। বাড়ির রুম সব এলোমেলো করেছি, রক্ত, মানুষ টানার দাগ, দুটো তিনটে লাশও সেখানে রাখা, সব কিছু ওকে। আপনার প্ল্যান মতো সব তৈরি। হুম, ভালো কাজ করেছো। আজ থেকে গ্যাং ম্যানেজার তুমি। কিন্তু স্যার, আমার এসব লাগবে না। লাগবে। পুরনো ফ্যাক্টরিতে আজহার মরে পড়ে থাকলে সমস্যা হতো। প্রশ্ন হতো তার লাশ এখানে কেন? তাই কাজটা তোমার সহায়তাই করেছি। তাই প্রমোশন তো পেতেই পারো। আবির আর কিছু না বলে চলে যায়। কেটে যায় 2 দিন। নেহার জ্ঞান ফিরল প্রায় 50 ঘন্টা পর। আবির তখন বাহিরে করিডোরে বসে আছে। হঠাৎ এক নার্স ছুটে এসে বলল, স্যার, ম্যামের জ্ঞান ফিরেছে। আবিরের বুক কেঁপে উঠল। সে উঠে দাঁড়ালো। ঠিক তখনই তাকে অবাক করে দিয়ে আরেকটা চেহারা সামনে এলো। তার নিজের মা, মানে তিনি হঠাৎ এখানে এসেছে। মা, তুমি? তুই বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আয়। আজ প্রায় 2 দিন হতে চললো হাসপাতালে থেকে যাসনি। পুলিশেরা তো আর সেই পুরো হাসপাতালে। টেনশন করিস না, আমি নিহার পাশে আছি। ফারিনা বেগম কথাগুলো বেশ নরম স্বরে বলল। আবির রাজি হয় না। সে দ্রুত রুমে আসে। ডক্টর বলছে অবস্থা উন্নতির দিকে। 2 ঘন্টা চলল ডক্টরের চেক আপ। তবে টিভিটাও অন ছিল রুমে। রুমে ঢুকতেই তার চোখ নেহার চোখের সাথে আটকে যায়। সাদা বিছানায় শুয়ে আছে নেহা। মুখটা তখনও ফ্যাকাশে, কিন্তু ঠোঁটে হালকা হাসি লেগে আছে। ফারিনা বেগম রুম থেকে বেরিয়ে গেল। কেউ নেই তখন রুমে। কিছুক্ষণ নীরবতা, তারপর নেহা ভাঙল সেই নীরবতা। থ্যাংক ইউ আবির, কেন? সবকিছু সামলানোর জন্য। তুমি চাইলেই সব সত্যি বলতে পারতে। সত্য বললে কি হতো জানো? আমাকে বাঁচানোর জন্য তুমি যে গুলি করেছো 3টে, সেই গুলি লেগেছে তোমার বাবার গায়ে। উনি সেখানেই মারা গেছে। কিন্তু তাকে তুলে আমি ফার্ম হাউসে পাঠাইছি, যাতে ফ্যাক্টরির বিষয়টা সামনে না আসে। এমন হলে তোমার নিয়ে অনেক প্রশ্ন হতো। পুলিশ দেখেছে সেখানে রবিন নামের কারো হাতের ছাপ আছে। নাফিজের দিয়ে কাজটা কৌশলে করিয়েছি। রবিন বাবার কাছের লোক ছিল? যাই হোক, মিথ্যা কেন বলেছি বুঝতেই পারছো। আমাকে শেষ পর্যন্ত লেকচারার থেকে পলিটিশিয়ান বানিয়েই দিলে। সঙ্গদোষে লোহা ভাসে। তবে তুমি কিন্তু দারুণ গুছিয়ে মিথ্যা বলে অভিনয় করতে পারো। দুজনেই হেসে ওঠে। হাসিটা যেন এই দীর্ঘ অন্ধকারের মধ্যে আলো হয়ে ঝলসে উঠেছে। নীরবতা ফিরে এলো আবার। আবির নেহার হাত ধরেছে। আবির নেহার হাতের দিকে তাকালো। রক্তের দাগ মুছে গেছে। ব্যথা করছে? তুমি যদি আমার হাত ছাড়ো আবার, তাহলে হয়তো ব্যথা করবে। তুমি খুব চালাক হয়ে গেছো। তোমার সাথেই তো ছিলাম এতদিন। নেহা ঠোঁটের কোণে খেলা করে হাসি লুকালো না। আবির কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে করে বলল, যদি তুমি না থাকতে? নেহা ধীরে ধীরে আবিরের হাত শক্ত করে ধরে বলে, আমি আছি আবির, সবকিছুর পরেও আমি আছি। তুমি ভুল বোঝো না। আবির তার দিকে তাকিয়ে রইল। চোখের গভীরে অদ্ভুত আলো ঝলকাচ্ছে। এতদিন যে সম্পর্কটা ছিল রাজনীতি আর পরিকল্পনার ছায়ায়, আজ সেখানে এক অদৃশ্য বন্ধন জেগে উঠেছে। তুমি জানো, আমি তোমাকে প্রথম দিন দেখেই প্রেমে পড়ে গেছিলে? তুমি না থাকলে হয়তো বলতাম না, কিন্তু হ্যাঁ, তোমার জন্যই আমি আজ বেঁচে আছি। নেহা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর ফিসফিস করে বলল, আমিও চাইনি তোমার কিছু হোক, বাবার সব কিছু। আসলে আমি জানতাম না এটা এত দূর যাবে। চলো সব ভুলে যাই, নতুন করে শুরু করি। নতুন শুরু মানে এবার তোমাকেও রাজনীতিতে নামতে হবে নাকি? যদি নামি তাহলে আমি হব হোম মিনিস্টারের পার্সোনাল মিনিস্টার। নেহা হেসে উঠল কিছুটা জোরে। সেই হাসি হাসপাতালের সাদা দেয়াল ভেদ করে ছড়িয়ে পড়ল চারদিকে। বাইরে সাংবাদিকরা এখনও অপেক্ষায়। নেহার বাবাকে রবিন মেরেছে সাংবাদিকরা জানে, তবে নেহা জানে সে তার বাবাকে গুলি করেছে। আর আবির জানে আজহার সাহেবকে সে নিজেই মেরেছে।
আবিরের মন শান্ত, কারণ যার জন্য সে মৃত্যুর মুখে গিয়েছিল সেই মানুষটা আজ তার সামনে আছে, তার হাত চেপে ধরে আছে, তাকে বাঁচানোর জন্যই গিয়েছিল। কিন্তু আবিরের মনে একটা প্রশ্ন ঘুরছে, রাজনীতির এই খেলায় তারা দুজন কতদূর যেতে পারবে। নেহার চোখের দিকে তাকিয়ে সে বুঝল যতদূর যাওয়া লাগে যাবে, একসাথে যাবে। আবির নেহাকে জড়িয়ে ধরে, নেহা এক হাত দিয়ে আবিরের চুল টেনে দিতে শুরু করেছে। এমন সময় আবিরের আসল ফোন বেজে ওঠে। ফোনটা এক হাত দিয়ে বের করে দেখে নাফিজের ফোন। সে কেটে দেয়, কারণ আবির জানে এখন তাকে যেতে হবে ক্রিস্টোফারের চেয়ারে বসতে। আবির যাবে, তবে নেহার সাথে আরও কিছুটা সময় কাটিয়ে। নেহাকে সে তার জীবনে এই সত্য কখনো বলবে না, নেহাকে জানতে দেবে না সে কে। কিছু জিনিস অজানাতে থাকাই ভালো। নেহা আবিরের কপালে চুমু দেয়, আবিরও চুমু দিয়ে নেহাকে আবার জড়িয়ে ধরে।